হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দুই বন্ধু একটা পুরনো বাড়ির সামনে দিয়ে গল্প করতে করতে আসছিল। সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তাদের। বিকেলবেলা বন্ধু রুদ্রের সাথে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল অনিক। ক্রিকেট খেলতে খেলতে অনেকটাই সন্ধ্যে হয়ে যায়। যেহেতু পরীক্ষা হয়ে গেছে তাই সমস্যা নেই। ওরা যে রাস্তা দিয়ে বাড়ি ফেরে সেই রাস্তা দিয়ে না এসে ওরা একটা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় একটা পুরনো বাড়ির সামনে কিছু লোকের কথা শুনতে পাই অনিক। তার মধ্যে একটা গলা তার খুব চেনা চেনা লাগে। অনিক রুদ্রকে বলল, দেখ রুদ্র, ওখানে কেউ কথা বলছে আর গলাটা আমার খুব চেনা লাগছে। জানিস তো, ওই বাড়িতে কেউ থাকে না। ওটা অনেক দিনের পুরনো বাড়ি। মোশাররফ চাচা বলেছিল ওইখানে নাকি ভূত থাকে। তাড়াতাড়ি চল এখান থেকে, সন্ধ্যার পর প্রতিদিন এখানে ভূত বেরোয়। রুদ্রের কথাই অনিক বলল, কেন বাজে বকছিস? এখানে কোনো ভূত নেই। তুই দাঁড়া, আমি ভিতরে গিয়ে দেখে আসি। না, তুই কোথাও যাবি না। তুই চল এখান থেকে, আমার ভয় করছে। তুই দিনের বেলা আসবি। অনিক জানে রুদ্র খুব ভীতু ছেলে, তাই সে আর ভেতরে গেল না। সোজা বাড়ি ফিরে এলো। আর বাড়িতে এসে অনিক তার মাকে বলল, মা, সিরাজ আঙ্কেল লোকটা ভালো নয়। অনিকের কথা শুনিয়ে তার মা পলি বেগম বলল, ছি বাবা, বলতে নেই, উনি খুব ভালো মানুষ। তোর বাবার বন্ধু হয়, বড়দের নিয়ে এরকম মন্তব্য করলে আল্লাহ পাপ দেয়। কিন্তু মা, সিরাজ আঙ্কেল কাকে যেন বাবার ব্যাপারে বলছিল। কথাটা অনেক শেষ করতে পারল না। তার আগে বাড়িতে প্রবেশ করতে করতে সিরাজ চৌধুরী পলি বেগমের উদ্দেশ্যে বলল, ভাবি, অনেককে কি বলেছ? কে ভালো নয়? সিরাজ চৌধুরীর হঠাৎ আগমনে মা ছেলে দুজনে একটু অবাক হয়ে যায়। পলি বেগম স্বাভাবিকভাবেই বলল, ওর কথা ছাড়ুন তো, ও ছোট ছেলে, কোথায় কি শুনেছে তার ঠিক নেই, আর সেই নিয়ে কথা বলছে। আপনি ভিতরে এসে বসুন, আপনার ভাইয়া এক্ষুনি চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই অনিকের বাবা জাবেদ আহমেদ চলে আসে। সিরাজ চৌধুরীকে দেখে জাবেদ আহমেদ বলল, কি ব্যাপার চৌধুরী সাহেব, কখন আসা হলো? এই কিছুক্ষণ আগে। তা হঠাৎ কি মনে করে? অনেক দিন আসা হয়নি, দেখে আসি আমার ভাইয়া ভাবি ভাইপো ভাইজির কি করছে। ভাইপোর পরীক্ষা হয়ে গেছে, এখন সে কম্পিউটার আর ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত। আর ভাইজি সে তার গান আর পড়াশোনা নিয়ে ব্যস্ত। তবে জাবেদ ভাই, তোমার অনেক কিন্তু খুবই ভালো ছেলে। দেখবে ও এবারে পরীক্ষায় এই জেলার মধ্যে প্রথম হবে। হ্যাঁ সিরাজ, আল্লাহ যেন আমার ছেলেটাকে দেখে। আমার অনেকের মতো ছেলে হয় না। ওদের স্কুলের ফজল স্যার বলছিল অনেকের মধ্যে অনেক কিছু সম্ভাবনা আছে, ও অনেক বড় জায়গায় পৌঁছবে। আমরা দোয়া করি অনেক যেন অনেক বড় হয়। তারপর সিরাজ চৌধুরী ও জাবেদ আহমেদ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে বেরিয়ে যায়। আর যাবার আগে সিরাজ অনিকের কাছে আসে আর বলেন, অনেক ভালো করে পড়াশোনা করো। তোমার বাবা অনেক ভালো মানুষ, তুমিও ভালো মানুষ হও, আর বাবা মার মুখ উজ্জ্বল করো। অনিক যখন তার বন্ধু রুদ্রের সাথে ওই বাড়ির সামনে দিয়ে আসছিল, তখন ওই বাড়ির ভেতর থেকে ও সিরাজ আঙ্কেলের গলা পেয়েছিল। সিরাজ আঙ্কেল তার বাবার ক্ষতি করতে চাইছে আর বলছিল ওই আহমেদ ভাইয়া যত নষ্টের গোড়া, ওকে ছাড়লে চলবে না, ওকে কঠিন শাস্তি দিতে হবে। কারণ আহমেদ ভাইয়া বলে সিরাজ চৌধুরী তার বাবাকেই ডাকে, আর এটা অনিক জানে। আমাদের গল্পের হিরো অনিক আহমেদ, এখন 18 বছর বয়স। এই বছর ওদের গ্রামের স্কুল থেকে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অনিকের বাবা জাবেদ আহমেদ একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, আর সেই সাথে সে একজন সমাজকর্মী। জাবেদ আহমেদ খুব নরম মনের মানুষ। কোনো মানুষ বিপদে পড়লে সবার আগে জাবেদ আহমেদ ঝাঁপিয়ে পড়ে। এলাকার প্রতিটা মানুষ তাকে আল্লাহর প্রতিনিধি বলে ডাকে। অনেকরা এক ভাই এক বোন। তার একমাত্র ছোট বোন, তার নাম রুহি। তার বয়স 13 বছর। সে ক্লাস 7-এ পড়ে। সিরাজ চৌধুরী ব্যবসা করে আর সেই সাথে রাজনীতি করে। দুজনেই পাশাপাশি গ্রামে হওয়ায় সম্পর্ক খুবই ভালো। জাবেদ সিরাজকে খুব ভালো বন্ধু মনে করে। আজকে জাবেদ আহমেদ সিরাজের সাথে একটা প্রোগ্রামে গেছে। রাত হচ্ছে, বাড়ি আসছে না দেখে অনেক চিন্তা করতে থাকে। সেদিন আড়াল থেকে কথাগুলো শোনার পর ওই লোকটাকে তার ঠিক বিশ্বাস হয় না। তার কিছু ভালো লাগছে না। তাকে উদাস দেখে তার মা পলি বেগম বলল, অনিক,
তোর কি হয়েছে? এতক্ষণ থেকে দেখছি তুই অন্যমনস্ক হয়ে বসে আছিস। শরীর ভালো নেই বুঝি? অন্যমনস্ক থাকার জন্য মায়ের কথা শুনতে পায়নি অনিক। তার মা পুনরায় বললে অনিক বলল, মা, তুমি আমায় কিছু বলছো? তোর কি হয়েছে? তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না? তোর কি শরীর খারাপ? মা, আমার শরীর ভালোই আছে, কিন্তু বাবার জন্য চিন্তা হচ্ছে। কত রাত হয়ে গেল, বাবা এখনো বাড়ি এলো না। অনিকের কথা শুনে পলি বেগম ঘড়ির দিকে তাকালো, দেখলো রাত 10টা বাজে। তারপর ছেলেকে উদ্দেশ্য করে বলল, অনিক, এই তো সবে 10টা বাজে। এর আগেও তোর বাবা কত রাত করেছে। বলতে না বলতে বাইরে বাইকের আওয়াজ শোনা যায়। জাভেদ আহমেদ বাড়িতে ঢুকলেই অনেক ছুটে এসে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা, তুমি ঠিক আছো? ছেলের কথা শুনে জাভেদ আহমেদ একটু অবাক হয়ে বলল, আমার আবার কি হবে? আমি তো ঠিকই আছি, কিন্তু আমার অনেক বাবা এখনো সেই আগের মতোই ছোটই আছে। 18 বছর বয়স হয়ে গেল, কিন্তু বাবাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরার অভ্যাসটা গেল না। স্বামীর কথা শুনে পলি বেগম বলল, তোমার ছেলে আজকে বোধহয় তোমাকে একটু বেশি মিস করছে। পলি বেগমের কথা শুনে জাভেদ আহমেদ অনিকের মাথায় গিয়ে হাত বুলিয়ে দেয় আর বলে, আমার অনেক বাবা আজকে আমাকে একটু বেশি মিস করছে, কিন্তু কেন? ছেলে বড় হয়ে গেলে বাবার কাছে সেই ছোটই থাকে। বাবার কথা শুনে অনিক দুহাত দিয়ে বাবার কোমর জড়িয়ে ধরল আর বলল, আজকে তোমার কথা খুব মিস করছিলাম। তুমি আজকে কোথায় গিয়েছিলে? সিরাজ আঙ্কেলের সাথে? আজকে একটা ফুটবল প্রতিযোগিতা ছিল, আর আমি প্রধান গেস্ট হিসেবে সেখানে ইনভাইট পেয়েছিলাম। সিরাজ আঙ্কেলকে ওরা ইনভাইট করেছিল? হ্যাঁ বাবা, সিরাজ আঙ্কেলকেও ওরা ইনভাইট করেছিল। ও তো রাজনীতি করে, ওকে অনেকে ইনভাইট করে। বাবা, তুমি বলেছিলে পরীক্ষা হয়ে গেলে আমাকে, মাকে আর বোনকে নিয়ে ঘুরতে যাবে। কবে যাবে? অনিকের কথা শুনলে তখন পাশ থেকে তার মা পলি বেগম বলল, তোর বাবার কাজ আছে, এখন কোথাও ঘুরতে গেলে হবে না। এদিকে সিরাজ চৌধুরী তার ছেলেদের নিয়ে এলাকার গরিব বিধবা মিনারা বেগম ও তার মেয়ে জাহানারা বেগমকে হুমকি দেয় আর বলে, জাহানারা, আমি তোকে অনেক দিন থেকে বলছি ওখান থেকে দোকান সরিয়ে নিবি। আমার কথা কি তোর কানে যায় না? সিরাজ চৌধুরীর কথায় ভয় পেয়ে জাহানারা বেগম বলে, ভাইয়া কোথায় যাব? ওই জায়গাটা পড়ছিল, তাই ওখানে একটা ছোট দোকান করে বসেছি। মায়ের বয়স হচ্ছে, আমি যদি বাইরে কোথাও কাজে যাই তাহলে মাকে কে দেখবে? তোর সমস্যা শোনার আমার অত সময় নেই। তোকে যা বললাম সেটাই করবি। মাত্র 15 দিন সময় দিলাম, তার মধ্যে ওখান থেকে তোকে দোকান সরিয়ে নিতে হবে। তা না হলে আমাদের ছেলেরা তোর দোকান ভেঙে ফেলবে। কথাটা বলে সিরাজ চৌধুরী তার ছেলেদের নিয়ে ওখান থেকে চলে যায়। মিনারা বেগম আর জাহানারা বেগম খুব ভয় পেয়ে যায়। মিনারা বেগম তার মেয়ে জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলল, জাহানারা, কি হবে বলতো? সিরাজ তো এখন হুমকি দিয়ে গেল। মায়ের কথা শুনে জাহানারা বেগম বলল, মা, তুমি কালকে একবার ওই মাস্টার মশাই জাভেদ আহমেদের সাথে দেখা করো। উনি খুব ভালো মানুষ, ভীষণ উপকারী। যদি কোনো মানুষ সমস্যায় থাকে উনি তার পাশে থাকেন আর তাকে সাহায্য করে। আর এই সিরাজের সাথে ওনার সম্পর্ক খুব ভালো। জাভেদ আহমেদের দৌলতে সিরাজ আজকে রাজনীতি করে খাচ্ছে। জাহানারা বেগমের কথা শুনে তার মা মিনারা বেগম বলল, ঠিক আছে, তাহলে কালকে একবার আমি যাব ওনার সাথে দেখা করতে। তখন পাশে বসা ছোট সুপ্তি বলল, দাদি, তুমি কালকে কোথায় যাবে? আমি তোমার সাথে যাব। ঠিক আছে, এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়। কালকে যখন যাব তোকে নিয়ে যাব। আজকে অনেক বিকেলবেলা ক্রিকেট খেলতে যাচ্ছিল। ঠিক সেই সময় তার বাড়ির সামনে এক বিধবা আর তার সাথে 12 বছরের এক কিশোরী তার সামনে এসে দাঁড়ায়। আর অনেককে উদ্দেশ্য করে মিনারা বেগম জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, তুমি জাভেদ আহমেদের বাড়িটা কোন দিকে একটু বলে দিতে পারবে? মহিলাটির কথায় অনেক মহিলাটার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ভালো করে লক্ষ্য করলো। তারপর অনেক সেই মহিলাকে উদ্দেশ্য করে বলল, জাভেদ আহমেদ আমার বাবা, কিন্তু আমার বাবার সাথে আপনার কি দরকার? অনিকের কথা শুনে মিনারা বেগম অনিকের দিকে ভালো করে তাকালো। তারপর বলল, আমরা খুব বিপদে পড়েছি,
তাই তো ওনার সাথে দেখা করতে এসেছি। এই বিপদ থেকে একমাত্র উনিই আমাদের রক্ষা করতে পারবেন। কিন্তু বাবা তো বাড়িতে নেই, বাবার আজকে মিটিং আছে, ফিরতে রাত হবে। সে কি বাবা, আমি যে অনেক আশা নিয়ে ওনার সাথে দেখা করতে এসেছি, তাহলে দেখা হবে না? তখন পাশে দাঁড়িয়ে থাকা তার নাতনি সুপ্তি বলল, দাদি, তোমাকে তো বলেছিলাম উনি সব সময় বাড়িতে থাকে না, আর তুমি আমার কথা শুনলে না। তুমি ওনার ফোন নাম্বারটা নিয়ে রাখো, ফোন করে কখন বাড়িতে থাকবে জেনে তবে তুমি আসবে। সুপ্তি যখন কথাগুলো বলছিল অনেক তখন সুপ্তির দিকে একভাবেই তাকিয়েছিল। সুপ্তির কথা শুনে অনেক বলল, তোমার ফোন আছে তো, তাহলে আমি বাবার নাম্বারটা বলছি, তুমি লিখে নাও, পরে বাবাকে ফোন করে জেনে নেবে বাবা কখন বাড়িতে থাকবে। অনেকের কথা শুনে সুপ্তি মাথা নত করে বলল, আমার কাছে ফোন থাকে না, ফোন ফুপির কাছে থাকে। আপনি ফোন নাম্বারটা কাগজে লিখে দিন, আমি মাকে দিয়ে দেব। তোমাদের বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে আমরা মোল্লাপাড়ায় থাকি। ও আচ্ছা, তাই চেনা চেনা লাগছে। তোমার নাম কি? আমার নাম সুপ্তি, আর ইনি আমার দাদি। বাহ, খুব সুন্দর নাম তোমার। কিন্তু সুপ্তি, আমি তো এখন খেলতে যাচ্ছি, আমার কাছে খাতা পেন কিছু নেই। তোমরা একটুখানি দাঁড়াও, আমি বাড়ি থেকে লিখে নিয়ে আসছি। কথাটা বলে অনেক বাড়িতে চলে আসে। বাড়ি থেকে নাম্বার লিখে নিয়ে গিয়ে সুপ্তিকে দেয়। সুপ্তি হাসি মুখে অনেকের উদ্দেশ্যে বলল, অনেক ধন্যবাদ ভাইয়া। সুপ্তির মা খুব ছোটবেলায় মারা যায়, তখন তার 6 বছর বয়স। মা মারা যাবার পর তার বাবা তামিম মোল্লা আবার বিয়ে করে। ছোট সুপ্তিকে তার সৎ মা ফারিয়া বেগম দেখতে পারে না। সুপ্তি তার ফুপি জাহানারা বেগম আর দাদি মিনারা বেগমের কাছে থাকে। একই বাড়িতে থাকলেও তাদের সংসার আলাদা। সুপ্তির বাবা তামিম মোল্লা রাজমিস্ত্রির কাজ করে। এ পক্ষের আবার এক ছেলে ও এক মেয়ে আছে। জাহানারা বেগম বিধবা, বিয়ে হয়েছিল কিন্তু 10 বছরের মাথায় তার স্বামী মারা যায়। জাহানারা বেগম নিঃসন্তান। স্বামী মারা যাওয়ার পর থেকে জাহানারা বেগম বাবার বাড়িতেই থাকে। জাহানারা বেগম তাদের বাড়ির কাছে রাস্তার ধারে একটা খাস জায়গায় ছোট্ট একটা গুমটির দোকান করেছে। সেখানে কেক, বিস্কুট, পান মশলা সব বিক্রি করে। এইভাবেই চলছিল। হঠাৎ এলাকার রাজনীতিবিদ সিরাজ চৌধুরী দলের ছেলেদের নিয়ে গিয়ে জাহানারা বেগমকে হুমকি দেয় আর বলে ওই জায়গা থেকে দোকান সরিয়ে নিতে হবে, আর ওখানে নাকি ওদের পার্টি অফিস হবে। শুনে মিনারা বেগম ও জাহানারা বেগম ভয় পেয়ে যায়। সিরাজ চৌধুরীর বিরুদ্ধে কথা বলার সাহস নেই। তার পরের দিন খুব সকালে জাহানারা বেগম জাভেদ আহমেদকে ফোন করে। জাভেদ আহমেদ তখন ওয়াশরুমে ছিল, ফোন রিসিভ করতে পারেনি। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে পরপর 2টো মিসড কল, আর নাম্বারটা অপরিচিত। জাভেদ আহমেদ ঘুরিয়ে ফোন করে সালাম জানিয়ে তারপর বলল, কিছুক্ষণ আগে নাম্বার থেকে 2টো মিস কল আসছিল, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। আমার নাম জাহানারা বেগম। আমি আপনাদের গ্রামে মোল্লাপাড়ায় থাকি। কালকে আমার মা আর আমার ভাইয়ের মেয়ে আপনার সাথে আপনাদের বাড়িতে দেখা করতে গিয়েছিল, কিন্তু আপনি বাড়ি ছিলেন না। তাই আপনার ছেলে আপনার নাম্বারটা দিয়েছে। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি কখন সময় পাবেন একটু বলবেন। জাহানারা বেগমের কথা শুনে জাভেদ আহমেদ বলল, ঠিক আছে, আজকে বিকেল 5টার সময় আমার বাড়িতে আসবেন, আমি ফ্রি থাকবো। জাহানারা বেগম ধন্যবাদ জানিয়ে ফোনটা কেটে দেয়। সুপ্তি ও মিনারা বেগম পাশে দাঁড়িয়েছিল। মিনারা বেগম বলল, কি বললেন জাহানারা? আজ বিকেল 5টায় ওনার বাড়িতে যেতে বলেছে। বিকেল 5টার সময় জাহানারা বেগম তার মা মিনারা বেগম ও সুপ্তিকে নিয়ে জাভেদ আহমেদের বাড়িতে যায়। জাভেদ আহমেদ জাহানারা বেগমকে দেখে বলল, আজকে সকালে তাহলে তুমি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। কি দরকার বলো। আমি আপনাদের মোল্লাপাড়ায় কাসিম মোল্লার মেয়ে। আমার বাবা মারা গিয়েছে, আমি বিধবা। আমি বাপের বাড়িতে থাকি। আমার ভাই তার ফ্যামিলি নিয়ে আলাদা থাকে। আমি আমার মার ভাইজির সাথে থাকি। রাস্তার ধারে একটা ছোট দোকান আছে, জায়গাটা খাসের জায়গা, আর ওই দোকান থেকে আমাদের সংসার চলে। হঠাৎ ওই রাজনীতিবিদ সিরাজ চৌধুরী ওই দোকান তুলে দিতে বলেছে। ওখানে পার্টি অফিস হবে, কিন্তু দোকান যদি বন্ধ হয়ে যায় আমাদের এই 3 জনের পরিবার না খেয়ে মারা যাবে। মায়ের বয়স হয়েছে, অসুস্থ মানুষ, মাকে ছেড়ে আমি বাইরে কাজে যেতে পারি না। তাই বলছিলাম একটু সিরাজ চৌধুরীকে বলবে ওই জায়গাটা যেন পার্টি অফিস না খোলে।
সবাই আপনার কথা বলে, আপনি নাকি বিপদ আপদে মানুষের পাশে থাকেন। আমিও আপনাকে দেখেছি মানুষকে সাহায্য করতে, তাই অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। প্লিজ স্যার, আমাদের ফিরিয়ে দেবেন না। এতক্ষণ জাভেদ আহমেদ জাহানারা বেগমের কথাগুলো মন দিয়ে শুনল। তারপর বলল, আমি তোমাকে চিনি জাহানারা। তা সিরাজদের তো রাস্তার মোড়ে মাথায় বড় পার্টি অফিস আছে, আবার ওইখানে পার্টি অফিস করতে হবে কেন? আমি জানি না স্যার, আমি বিধবা হওয়ার পর বাপের বাড়ি চলে যাচ্ছি। জায়গাটা পড়েছিল, সবাই বলল রাস্তার ধারে একটা দোকান করলে ভালোই হবে, সামনে একটা প্রাইমারি স্কুল আছে, ভালো চলবে। তখন গ্রামের নেতা আনোয়ার হোসেনের মত দিয়েছিলেন, কিন্তু এখন তো উনি মারা গেছেন। এখন সিরাজ চৌধুরী নেতা। আর 8 বছর হলো দোকান খুলেছি আমি, কখনো ঝামেলা হয়নি বা কেউ কিছু বলেনি। দোকানটা ভালো বেচা কেনা হয়। তারপর খানিকক্ষণ থেমে জাহানারা বেগম অনুরোধ করে বলল, স্যার, আপনি একটু ওনাদের বলবেন যেন ওখানে পার্টি অফিস না করে। জাহানারা বেগমকে আশ্বস্ত করে জাভেদ আহমেদ বলল, ঠিক আছে, আমি সিরাজের সাথে কথা বলবো। ধন্যবাদ স্যার, যদি ব্যবস্থা করে দেন খুব ভালো হয়, তা না হলে আমাদেরকে পথে বসতে হবে। জাহানারা বেগম ও মিনারা বেগমের সাথে ছোট সুপ্তিকে দেখে জাভেদ আহমেদের মেয়ে রুহি এগিয়ে আসে আর বলে, কি ব্যাপার সুপ্তি, তুমি এখানে? রুহির কথায় সবাই রুহির দিকে তাকায়। জাভেদ আহমেদ মেয়েকে বলল, রহিমা, একে চেনো তুমি? হ্যাঁ বাবা, চিনি তো। আমি নীলা আপুদের বাড়িতে গান শিখতে যাই। ওদের বাড়িতেই মাঝে মাঝে আমি সুপ্তি আর ওর দাদিকে দেখি। রুহি কথা শুনে মিনারা বেগম বলল, ওনাদের বাড়ি আমি টুকটাক কাজ করে দিই, বয়স হয়েছে আর কাজ করতে পারি না, তবু ওরা মাঝে মাঝে আমাকে ডাকে, আমি ওদের সবজি কেটে দিই, মশলা বেটে দিই। তারপর রুহি কিছুটা জোর করে সুপ্তিকে নিয়ে নিজের রুমে যায়। সুপ্তি প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে ওর ফুপি ও দাদি অনুমতি দিতেই রুহির সাথে ওদের রুমে ঢোকে। হঠাৎ অনেকের রুমের সামনে যেতে সুপ্তি থেমে যায়। রুহি বলল, এটা ভাইয়ের রুম, ভাইয়ের রুমে আছে, কি করছে কে জানে, চলো দেখে আসি। না, আমি যাব না। আরে চলো, আমাদের বাড়িতে কেউ তোমাকে কিচ্ছু বলবে না, আমার ভাইয়া খুব ভালো। তারপর রুহি রুমের সামনে গিয়ে অনেকের উদ্দেশ্যে বলল, ভাইয়া আসবো? অনেক তখন ল্যাপটপে কাজ করছিল। বোনের কথা শুনে অনেক বলল, ভাইয়ার রুমে আসবি তার জন্য আবার অনুমতি নিতে হবে? এত ভদ্র কবে থেকে হলি? এর আগে তো কখনো অনুমতি নিসনি। অনেকের কথা শুনে রুহি হাসতে হাসতে বলল, আজকে তোর বোন একা নেই, তোর বোনের সাথে তোর বান্ধবী আছে, তাই তো অনুমতি প্রয়োজন হচ্ছে, তা না হলে তো কে তার অনুমতি নেয়? বোনের বান্ধবী বলতে অনেক তাকিয়ে দেখলেও রুহির পাশে সুপ্তিকে। অনেক হেসে বলল, ও তুমি? তা সুপ্তি বাইরে কেন, ভেতরে এসো। অনেকের অনুমতি পেয়ে দুজনে ভেতরে ঢুকলো। সুপ্তি রুমের চারদিক তাকিয়ে দেখছে, পরিপাটি করে সাজানো, আর ঘরের এক পাশে দেওয়ালে একটা অনেকের ছবি আর একটা তার বাবা মা ভাই বোনের ছবি। রুহি তখন সুপ্তিকে বলল, সুপ্তি, তুমি ভাইয়ের রুমে একটু বসো, আমি এক্ষুনি আসছি। রুহির কথায় সুপ্তি ভয় পেয়ে যায় আর বলে, কোথায় যাচ্ছ তুমি রুহি আপু? আরে কোথাও যাচ্ছি না, আমি এক্ষুনি আসছি। মা একটা কাজ দিয়েছিল, আমি করতে ভুলে গেছি, মা আবার এক্ষুনি আমাকে বকাবকি করবে। ছাদ থেকে মায়ের শাড়িটা তুলে আনতে বলেছিল, আমার মনে ছিল না, আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি একটু বসো। রুহি চলে গেলে অনেক সুপ্তিকে বলল, আমাকে ভয় লাগছে? কই না তো। তাহলে আপত্তি করছিলে কেন? এমনি আপত্তি করছিলাম। ঠিক আছে, এই চেয়ারটি বসো। আর কিসে পড়ো তুমি? ক্লাস 6-এ পড়ি। পড়াশোনা করতে ভালো লাগে? ভালো লাগে। মন দিয়ে পড়াশোনা করো। সেদিন তোমাদের পাড়ার রিয়াজের সাথে দেখা হলো। আর রিয়াজকে চিনো তো তুমি? হ্যাঁ চিনি, আশিক চাচার ছেলে। হ্যাঁ, ও এখন স্কুল ছেড়ে দিয়ে সবজি দোকান করেছে। ও তোমার কথা বলছিল, তোমার মা খুব অশান্তি করে তুমি নাকি স্কুলে গেলে। অনেকের কথা শুনে সুপ্তি লজ্জা পায়, কারণ সৎ মা তাকে তো দেখতেই পারে না, আবার দুই ভাই বোনকে সবসময় নিয়ে থাকতে বলে যাতে তার পড়াশোনার ক্ষতি হয়, কিন্তু তবুও সে স্কুলে যায়। তারপর সুপ্তি অনেককে বলল, রিয়াজ ভাই ঠিকই বলেছে, ও তো আমার নিজের মা নয়, সৎ মা। তবে আমি ওদের সাথে থাকি না, আমি ফুপি আর দাদির সাথে থাকি, আমার পড়াশোনার খরচ ওরাই দেয়। তোমার সাথে আর কে এসেছে?
ফুপি আর দাদি এসেছে। ওরা আপনার বাবার সাথে কথা বলছে। তারপর কিছুক্ষণ চুপচাপ থেকে অনিক বলল। কিছু খেয়েছো? সুপ্তি মাথা নেড়ে না বলে অনিক বলে, ঠিক আছে, এখানে বসো। আমি কিন্তু তোমাকে বসতে বলেছি, তুমি কিন্তু বসছো না। তুমি বসো, আমি এখনই আসছি। না, বসবো না, আমি বাড়ি যাব। রুহি আপু কোথায় গেল? ফুপি আর দাদি মনে হয় কথা বলা শেষ হয়ে গেছে। কথা বলা শেষ হয়নি? তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আর আমি যতক্ষণ না আসছি তুমি এই রুম থেকে কোথাও যাবে না। তারপর অনিক তার মায়ের কাছে গিয়ে দেখে তার মা রান্নাঘরে চা করছে। অনিক তার মাকে বলল, মা, অতিথিদের জন্য চা করেছো? হ্যাঁ বাবা, চা আর পাঁপড় ভেজে দিচ্ছি। মা, ওদের সাথে যে মেয়েটা এসেছে ওর নাম সুপ্তি। ও আমার রুমে বসে আছে। ও রুহির পরিচিত, আর রুহির আমার রুমে নিয়ে গেছে। তুমি সুপ্তির জন্য কিছু খাবার দাও। ফ্রিজে মিষ্টি নেই মা? আছে তো, ঠিক আছে, দাঁড়া আমি দিচ্ছি। কোনো মানুষ দরকারে তার কাছে গেলে জাভেদ আহমেদ কাউকে না খাইয়ে ছাড়ে না। উনি অতিথি আপ্যায়ন করতে ভালোবাসে, এমনকি পলি বেগমও পছন্দ করে। আর তার 2 ছেলে মেয়ে বাবা মায়ের মতন হয়েছে। পলি বেগম ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে অনেককে দেয়। অনেক সুপ্তির জন্য নিয়ে আসে। মিষ্টি দেখে সুপ্তি বলে, এগুলো আবার নিয়ে এলেন কেন? তোমার জন্য নিয়ে এসেছি, খেয়ে নাও। আর একদম না বলবে না। তোমার মুখ শুকনো হয়ে গেছে, মনে হচ্ছে কিছু খাওনি। স্কুল থেকেই ওদের সাথে চলে এসেছো। অনেকের কথায় সুপ্তি মাথা নাড়ল। তার সত্যিই খিদে পেয়েছে। তারপর মিষ্টিগুলো খেলো। অনেক বুঝতে পারলো মেয়েটা সত্যি খিদে পেয়েছে। অনেক সুপ্তিকে বলল, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো সুপ্তি? না, কিছু মনে করব না, বলুন। আমার বন্ধু হবে? অনেকের হঠাৎ এই কথায় সুপ্তি একটু অবাক হয়ে যায়। সে অনেকের দিকে তাকালো। অনেক বলল, কি বললাম বুঝতে পারলে না? বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো আমার থেকে বয়সে বড়। বড় তো কি হয়েছে, আমি তোমার বন্ধু হতে চাই। আর একটা কথা, আমাকে আপনি বলবে না, তুমি বলবে। আমি জানি আমি তোমার থেকে বড়, তবু অতটাও বড় নয় যে আমাকে আপনি বলতে হবে। যেহেতু আমরা এক গ্রামে থাকি, তাই তুমি বলেই বলবে। অনেকের কথায় সুপ্তি মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তখন সুপ্তি আর চোখে অনেকের দিকে তাকায়, আর অনেক ওর দিকে তাকিয়েছিল। দুজনে চোখাচোখি হয়। তখন রুহি সেখানে আসে আর সুপ্তিকে বলল, চলো সত্যি, আমার একটু দেরি হয়ে গেল। তারপর আর কিছুক্ষণ কথাবার্তা বলে সুপ্তি ফুপি আর দাদিমার সাথে বাড়ি চলে আসে। বাড়িতে এসে জাহানারা বেগম বলল, জাভেদ আহমেদের ফ্যামিলি খুব ভালো, ছেলেমেয়েগুলো সব বাবা মার মতো হয়েছে। সেদিন ফোন নাম্বারটা ওই অনেক ভাইয়া দিয়েছিল। বলেছিল বাবা তো সব সময় বাড়িতে থাকে না, যখন আসবেন একটু ফোন করে নেবেন। রাতের দিকে জাভেদ আহমেদ ফোন করে সিরাজকে আর বলে, আমি তোর সাথে দেখা করতে চাই কালকের মধ্যে। তুই আমার বাড়ি আসবি। তুই এখন কোথায় আছিস? জাভেদ ভাই, কালকেই তো কথা হলো, আবার এখন কি দরকার? দরকার আছে তো, তাই বললাম। কোথায় আছিস তুই, বলবি না কেন? আমি পার্টির কাজ কলকাতা এসেছি। এখন 2 দিন এখানে থাকবো, একটা প্রোগ্রাম আছে, তারপর বাড়ি যাব। ঠিক আছে, তুই এলে আমার সাথে দেখা করবি, তোর সাথে কিছু কথা আছে। কথাটা বলে জাভেদ আহমেদ ফোনটা কেটে দেয়। সিরাজ জাভেদ আহমেদকে মিথ্যা কথা বলল। সে জাভেদ আহমেদের খালাতো বোন দিয়াকে নিয়ে দীঘা ঘুরতে গেছে। দিয়া সিরাজকে জিজ্ঞাসা করলো, কি ফোন করেছিল? তোমার খালাতো ভাই জাভেদ আহমেদ। কি জিজ্ঞাসা করছিল তোমাকে? কোথায় আছি জানতে চাইছিল। তুমি কি বললে? কি বলবো, বললাম পার্টির কাজে কলকাতা এসেছি, 2 দিন পর ফিরবো। আমি বুঝতে পারছি না, কাল রাতে পর্যন্ত দুজনে কথা বলেছি, তখন কিছু বলল না। আজকে আবার কি আর্জেন্ট দরকার পড়লো কে জানে। বলো আমি গিয়ে যেন ওর সাথে দেখা করি, খুব আর্জেন্ট। কি আবার আর্জেন্ট? কোনো মানুষ সমস্যায় পড়েছে, সেই জন্য তোমার হেল্প লাগবে। তুমি রাজনীতি করো, এটাই তো সুবিধা। ও কিন্তু বড় দয়ালু। আমারও তো দয়ালু হলে চলবে না, আমাকে আমারটা বুঝিয়ে চলতে হবে। উনি মানুষের জন্য সব মিলিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে, কিন্তু আমি তা নই। আমি মানুষের কাছে থেকে কীভাবে কেড়ে নিতে হয় তার জন্য এসেছি। তবে রাজনীতি যে একটুকু সম্মান পেয়েছি তার জন্য পারছি। ওকে এলাকার অনেক
লোক পছন্দ করে, এটাই সুবিধা। ওকে দিয়ে আমি ফায়দা লুটতে চাই। আমার জাবেদ ভাইয়ার উপর আমার অনেক রাগ আছে। যেদিনও আমাকে ফিরিয়ে দিয়েছিল সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যদি কখনো সুযোগ আসে আমি কিন্তু ওকে ছাড়বো না। ও আমার মতো মেয়েকে ছেড়ে দিয়ে ওই 2 টাকার মেয়ে পলিকে বিয়ে করে। পলি কি সত্যি ওর যোগ্য ছিল? আরে জাবেদ ভাই তো বোকা, তাই তো তোমার মতো সুন্দরীকে চিনতে পারেনি। আমি তো জানি তোমার মধ্যে কি আছে দিয়া। তারপর সিরাজ চৌধুরী দিয়াকে জড়িয়ে ধরে বলল, স্যার ওইসব কথা, এনজয় করতে এসেছি, এনজয় করি, যা হবে গিয়ে দেখা যাবে। সিরাজ চৌধুরী দিয়াকে নিয়ে 2 দিনের জন্য দীঘা ঘুরতে এসেছে। দিয়া জাভেদকে ভালোবাসত, কিন্তু জাভেদ দিয়াকে বোন ছাড়া কখনো কিছু ভাবেনি। তাই দিয়া যখন জাভেদকে প্রস্তাব দিয়েছিল, জাভেদ সাথে সাথে না করে দিয়েছিল। আর জাভেদের স্ত্রী পলি তার বাবার বন্ধুর মেয়ে। বাবাই দেখাশোনা করে জাভেদের সাথে পলির বিয়ে দিয়েছিল। দিয়া বিয়ে করেনি তার সাথে। সিরাজের একটা অবৈধ সম্পর্ক আছে। জাভেদ যখন ওকে না করলো তখন সিরাজের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে। দিয়া একটা শোরুম চালায়, সেটা সিরাজকে করে দিয়েছে। দিয়া বিয়ে না করলেও সিরাজ বিয়ে করেছে। ও তার একটিমাত্র ছেলে তন্ময়, সে অনেকের বয়সী, তার সাথেই পড়ে। সিরাজের স্ত্রী দোলা বেগম একটু বোকা টাইপের। সে সিরাজ আর দিয়ার ব্যাপারে কিছুই জানে না। 2 দিন পর সিরাজ বাড়ি ফিরে জাভেদ আহমেদের সাথে দেখা করতে চায়। জাভেদ আহমেদ সিরাজকে দেখে বলল, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। তারপর পার্টির তোদের মিটিং কেমন হলো? ভালো। তা কেন আর্জেন্ট আসতে বললে জাভেদ ভাই? তোর নামে কেউ আমার কাছে কমপ্লেন করেছে। জাভেদ আহমেদের মুখ থেকে কমপ্লেনের কথা শুনে সিরাজ একটু অবাক হয়ে গেল। তারপর সিরাজ বলল, তুমি কি বলছো জাভেদ ভাই? আমার নামে কমপ্লেন করেছে তোমার কাছে? কে সে, আর কোন বিষয়? মোল্লাপাড়ার বাসিন্দা কাশিম মোল্লার স্ত্রী মিনারা বেগম ও তার মেয়ে জাহানারা বেগম এসেছিল আমার কাছে। ওদের যে রাস্তার ধারে ছোট ঘুমটির দোকান আছে, তুই নাকি ওখান থেকে দোকানটা সরিয়ে নিতে বলছিস। ওখানে নাকি তুই পার্টি অফিস করতে চাস। সেই ব্যাপারেও আমার কাছে দেখা করতে এসেছিল। দেখ, ওই দোকান থেকে ওদের সংসার চলে। 3টি মানুষ ওই দোকান থেকে খেতে পায়। কোনোভাবেই দোকানটা বন্ধ করিস না। তোদের তো একটা পার্টি অফিস আছে, আবার ওখানে খোলার কি দরকার? জাভেদ আহমেদের কথা সিরাজ এবার বুঝতে পারল। তারপর সিরাজ বলল, ও, ওরা বুঝি তোমার কাছে আমার নামে কমপ্লেন করেছে? হ্যাঁ, ওরা আমার কাছে এসেছিল, বলছিল ওই দোকান থেকে ওদের সংসার চলে। ওখান থেকে দোকান বন্ধ করতে পারবে না। বন্ধ করে কোথায় দোকান খুলবে, সেরকম জায়গা নেই। দোকান সেনামি পাওয়া যায়, সেখান থেকে নিতে পারছে না। খানিদের কত দোকান পড়ে আছে, ওরা তো ভাড়া দিতে চাইছে। সিরাজ, তুই কি এসব বলছিস? ওরা গরিব মানুষ, 2 জন বিধবা মহিলা, তারপর একটা মাহারা অনাথ মেয়ে ওদের সাথে থাকে। ওরা এত টাকা কোথায় পাবে? একটা দোকান ঘর সেলামি নিতে কত টাকা লাগে সেটা তুই ভালোই জানিস। তাছাড়া ওই জায়গাতে তোকে পার্টি অফিস খুলতে হবে কেন? কিছুটা দূরে একটা পার্টি অফিস আছে তো। আমার এলাকায় পার্টি অফিস থাকলেও ওটা আলাদা বুথ। ওখানকার লোকদের সুবিধার জন্য ওখানে একটা পার্টি অফিস করা দরকার। আর ওইটা তো খাস জায়গা, সমস্যা কোথায়? জাহানারা বিধবা একটা মেয়ে বাপের বাড়ি থাকে, তারপর মা অসুস্থ। মেয়েটাই ওর মাকে দেখাশোনা করে। ওর ভাই ওর দেখাশোনা করে না। এখন যদি দোকান বন্ধ করে দিস তাহলে ওদের 3 জনের পরিবার না খেতে পেয়ে মরে যাবে। খাস জায়গা হলেও ওই জায়গা তুই পার্টি অফিস খুলিস না, অন্য জায়গায় দেখ তুই। জাভেদ আহমেদের কথায় সিরাজ বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপর সিরাজ চৌধুরী জাহানারা বেগমের সাথে দেখা করে আর বলল, তুই যেটা করেছিস সেটা ঠিক কাজ করিসনি, এর ফল তোকে ভোগ করতে হবে। সিরাজের কথা শুনে জাহানারা বেগম বলল, আপনি কি করবেন? কিছু করতে পারবেন না। আপনি অনেক দিন থেকেই তো আমার ক্ষতি করার চেষ্টা করছেন। কিছু করতে পেরেছেন? পারেননি। কিছু না করতে পেরে আমার ওই জায়গাটা দখল করতে এসেছেন। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যান। তোর এত বড় সাহস, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস, এর ফল তোকে একদিন ভুগতে হবে। সিরাজ কিছুটা রেগে ওখান থেকে চলে যায় আর মনে মনে বলল, তোকে আমি ছাড়বো না, আর না ছাড়বো ওই জাভেদ আহমেদকে। শুধু সামনে ইলেকশন বলে এখন আমি চুপ থাকবো, কারণ জাভেদ ভাই ছাড়া আমি নির্বাচন টিকিট পাবো না। সিএম এর সাথে সম্পর্ক তার খুব ভালো, তাই এই মুহূর্তে তার কথা আমাকে শুনতেই হবে।
নীলা রহমানদের বাড়ি সুপ্তিদের পোড়া পাড়াতে। নীলা চাচা সাজিদ রহমান ভালো গান করে, বাড়িতে গানের স্কুল আছে, সেখানে অনেকেই গান শেখে। আজকে নীলাদের বাড়িতে গান শিখতে এসেছিল রুহি, সেখানে তার সাথে সুপ্তির দেখা হয়। সুপ্তির দাদি ওদের বাড়িতে কাজ করে, সুপ্তি মাঝে মাঝে দাদির সাথে ওদের বাড়ি যায়। রুহি সুপ্তিকে বলল, কেমন আছো শক্তি? হ্যাঁ ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, সেদিন আমার ভাই তোকে কিছু বলেছিল? রুহির কথায় সুপ্তি সরল মনে বলল, আমি ওর বন্ধু হব নাকি জানতে চাইছিল। সুপ্তির কথা শুনে রুহি হাসতে হাসতে বলল, আমার মনে হয় ভাইয়া তোমাকে পছন্দ করে। রুহির কথা শুনে সুপ্তি লজ্জা পায়। তারপর কিছুক্ষণ থেমে সুপ্তি বলল, নীলা আপু বলছিল তোমাদের কোথায় প্রোগ্রাম আছে, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো। আমার গান খুব ভালো লাগে, কিন্তু শেখার মতো টাকা নেই। নীলা আপু যখন গান করে তখন আমি পাশ থেকে শুনি। আচ্ছা, তুমি যদি গান শেখো তাহলে আমি স্যারের সাথে কথা বলবো। না না না, আমি শিখবো না, তোমাকে স্যারের সাথে কথা বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। অনেক আজকে যখন কম্পিউটার ক্লাস থেকে ফিরছিল তখন তার সাথে তন্ময় আসছিল। ওরা একসাথে কম্পিউটার শেখে। তন্ময় সিরাজ চৌধুরীর ছেলে। তন্ময়ের সাথে নীলার আবার একটা সম্পর্ক আছে। তন্ময় আর অনিক একসাথে পড়লেও নীলা ওদের থেকে 1 বছরের জুনিয়র। নীলা আবার অনিককে খুব পছন্দ করে, যেটা তন্ময় পছন্দ করে না। তন্ময় অনিককে বলল, অনিক, তোকে নীলা ফোন করে? নীলা কেন শুধু শুধু আমাকে ফোন করবে? আমি আমার নাম্বার কাউকে দিই নাই। সেদিন তাহলে কি কথা বলছিলিস দুজনে? আমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছি, চাকরির পরীক্ষার জন্য। সেটা নীলা শুনেছে, তাই আমাকে জিজ্ঞাসা করছিল ওটা কোন জায়গায়। তাছাড়া আর কিছু নয়। আর একটা কথা, তুই আমাকে ভুল বুঝিস না। নীলার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমি জানি তুই ওকে পছন্দ করিস, তোর জিনিস তোরেই থাকবে, তাই আমি কখনোই তোর প্রতিযোগী হব না। তুই নিশ্চিন্তে থাকতে পারিস। অনিকের কথা শুনে তন্ময় বলল, সত্যি আমি নীলাকে ভালোবাসি, আর আমি তোকেও বিশ্বাস করি। কিন্তু কি জানিস তো, নীলা আমার বাবাকে পছন্দ করে না। বাবার কাজকর্ম নাকি ভালো লাগে না, তাই ও যখন তখন আমাকে বাবার নিয়ে কথা শোনায়। কিছুদিন আগে এই নিয়ে ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। তারপর থেকেই ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমাকে মনে হয় ওর ফোন থেকেও ব্লক করে দিয়েছে। সেজন্য তোকে বলছিলাম তুই একটু কথা বলবি ওর সাথে। ও যেন আমার সাথে কথা বলে, আমি কষ্ট পাচ্ছি। বুঝতে পারছি তন্ময়, ঠিক আছে, আমি নীলাকে বলবো। আচ্ছা অনেক, ভালোবাসলে খুব কষ্ট হয় তাই না রে? হয়তো হয়, এ ব্যাপারে আমার অভিজ্ঞতা কম। তুই কখনো কাউকে ভালোবাসিস নি? প্রেম দরজার সামনে এসে দাঁড়িয়েছি, এখনও রুমের ভিতরে প্রবেশ করিনি। দেখা যাক তাকে ওয়েলকাম করব কি না। তবে এখন শুধুমাত্র ফিউচার নিয়েই চিন্তা করি, আর কিছু নয়। অনিকের কথা শুনে তন্ময় হাসল, তবে কিছু বলল না। তন্ময় নীলাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আজ 1 বছর হলো ওদের সম্পর্ক। নীলা পছন্দ করে, কিন্তু সিরাজ চৌধুরীর ব্যবহার ওর ভালো লাগে না। এই নিয়ে মাঝে মাঝে নীলা তন্ময়কে কথা শোনায়। এদিকে অনেক মুখে বললেও কিন্তু ওর মনে সুপ্তি নামক কিশোরী মেয়েটা ঝড় তুলেছে। পয়লা বৈশাখ উপলক্ষে রুহি ওর মায়ের সাথে দোকানে এসেছিল কেনাকাটি করতে, আর সুপ্তিও সেখানে তার মায়ের সাথে গিয়েছিল। হঠাৎ ওদের মধ্যে দেখা হয়, আর ওরা দুজনে কথা বলছিল। সুপ্তির মা ফারিয়া বেগম তার 2 বছরের মেয়েকে সুপ্তির কোলে তুলে দিয়ে বলল, কি করছিস এখানে? কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? বোনকে ধর, কোথাও যাবি না, এখানেই দাঁড়িয়ে থাকবি। তারপর রুহিকে দেখে একটু বিরক্ত হয়ে বলল, বড়লোকদের সাথে এত কথা বলতে হবে না। ফারিয়া বেগমের কথা শুনে রুহি সেখান থেকে চলে যায়। আর সুপ্তি ফারিয়া বেগমের উদ্দেশ্যে বলল, ওরা বড় লোক হলেও ওরা ভালো, ওই মানুষগুলোর মধ্যে কোনো অহংকার নেই। তোকে বলেছে বড় লোকেরা কখনো ভালো হয় না? ফারিয়া বেগমের কথায় সুপ্তি মাথা নাড়ায় না। ও জানে ওর মা আনালির মতো তর্ক করবে, তাই ওই প্রসঙ্গ পাল্টে বলল, ছোট মা, আমাকে একটা জামা কিনে দেবে? বছরে প্রথম দিন আমি নতুন জামা পরবো। সুপ্তির কথায় বিরক্ত হলো ফারিয়া বেগম আর বলল, তোর বাবা আমাকে কত টাকা দিয়েছে যে তোকে জামা কিনে দেব? তুই তোর গুণধর ফুপি আর দাদিকে বলতে পারিসনি? ফুপি কোথায় টাকা পাবে? দাদির শরীর খারাপ, চিকিৎসা করতে খরচ হচ্ছে, ফুপি তো করছে। বাবা তো 1 টাকা দেয় না। সামনে ঈদের সময়
ফুপি তা আমাকে জামা কিনে দিয়েছিল, কিন্তু বাবা আমায় কিছু দেয়নি। তোমরা তো আমাকে কখনোই সেই রকম জামা কিনে দাও না। আমার ভালো জামা নেই, তাই বলছিলাম আমিও তো তোমাদের মেয়ে, আমাকে জামা দিলে কি ক্ষতি হবে? সুপ্তির কথায় ফারিয়া বেগম চিৎকার করে বলল, ভাই বোনেদের হিংসা করছিস, বদমাইশ মেয়ে কথাকার, দেখবি মারবো টেনে এক চর। কথাটা বলে ফারিয়া বেগম সুপ্তির গালে একটা চর মারে। অনেক পাশ থেকে সব কিছু দেখে কিছু বলে না। অনেক মা ও বোন দোকানে এসেছে দেখে সেও কিছুক্ষণ পর বাইকে করে দোকানে আসে, আর এসে সুপ্তি ও তার মায়ের সমস্ত কথাবার্তা শুনতে পায়। সুপ্তি অবশ্যই অনেককে খেয়াল করেনি। দুদিন পর সুপ্তি স্কুল থেকে বাড়ি ফিরছিল, দেখলো অনেক দাঁড়িয়ে আছে। সুপ্তি অনেককে দেখে মাথা হেট করে চলে যাচ্ছিল। তখন অনেক সুপ্তিকে বলল, একটু দাঁড়াও সুপ্তি, তোমার সাথে আমার কথা আছে। অনেকের কথায় সুপ্তি দাঁড়িয়ে যায়, আর সাথে সাথে অনেক ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে সুপ্তিকে দেয়। সুপ্তি অবাক হয়ে অনেকের দিকে তাকিয়ে থাকে। অনেক বলল, এতে একটা তোমার ড্রেস আছে, তুমি নববর্ষের দিন পরবে। অনেকের ব্যবহারে সুপ্তি একটু অবাক হয়। অনেককে বলল, কেন দিচ্ছ আমাকে? আমার আছে। আমি জানি তোমার আছে, তবু আমি তোমাকে দিলাম, তুমি আর না করবে না। ধরে নাও আমি তোমাকে ভালোবেসে এই উপহার তোমায় দিলাম, আর ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার গ্রহণ করতে হয়, ফিরিয়ে দিলে আল্লাহ পাপ দেয়। অনেকের কথা শুনে সুপ্তি আর আপত্তি করলো না, শুধু জিজ্ঞাসা করলো, কিন্তু বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে আমি কি বলবো? তোমার কোনো বান্ধবীর নাম বলে দেবে, সেরকম হলে আমার বোনের নাম বলে দেবে। আমার বোনের সাথে তো তোমার সম্পর্ক ভালো, তুমি বলবে ওরা কিনে দিয়েছে। তোমার মা হয়তো আপত্তি করবে, কিন্তু তোমার ফুপি আর দাদি ওরা কিন্তু কিছু বলবে না। তারপর কিছুক্ষণ ভেবে সুপ্তি বলল, ঠিক আছে, তাই হবে, এখন আমি আসছি। সেদিন সামান্য জামার জন্য দোকানের সামনে ওর মা ওকে কত মেরেছিল সেটা অনেকের চোখে পড়ে, আর তার খুব বাজে লাগে সামান্য একটা জামার জন্য নিজের মেয়েকে এইভাবে মারতে পারলো। আজকে সৎ মা বলে এরকম আঘাত করতে পারলো, নিজের মা হলে মারতে পারতো না। আস্তে আস্তে অনেক মেয়েটাকে ভালোবেসে ফেলছে, কিন্তু মেয়েটার বয়স কম, এখন এগুলো বললে ও বুঝবে না। ছোট ছোট উপহার দিয়ে সে তার ভালোবাসার প্রকাশ করতে চাইছে। এভাবে কেটে গেল আরও কিছুদিন। অনেকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সে খুব ভালোভাবেই পাশ করেছে, জেলার মধ্যে প্রথম হয়েছে। তার বাবা খুব খুশি, সে আনন্দে ছেলেকে জড়িয়ে ধরল আর বলল, আমি খুব খুশি। আমি জানতাম আমার অনেক খুব ভালো রেজাল্ট করবে। আমার খুব গর্ব হচ্ছে যে আমি তোর বাবা বলে। অনেক বড় হ বাবা, আল্লাহর কাছে আমার শুধু এই কামনা। বাবার কথা শুনে অনেকেও তার বাবাকে জড়িয়ে ধরে। তার মা খুব খুশি হয়। স্কুলের স্যারেরা সবাই ওকে অভিনন্দন জানায়। সিরাজ চৌধুরী অনেকের বাড়িতে আসে, আর ও অনেককে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম অনেক ভালো রেজাল্ট করবে, অনেক অভিনন্দন, তুমি অনেক বড় হও। আমার ছেলে তন্ময় মোটামুটি পাস করেছে, তোমার মতো এত ভালো রেজাল্ট হয়নি। ছেলেটা 1 নম্বরে ফাঁকিবাজ, কথা শুনতেই চায় না, এই বয়সে থেকে প্রেম করা শুরু করে দিয়েছে। তাহলে এই ছেলে এইভাবে কি করে? সিরাজের কথা শুনে অনেক হাসে, কিন্তু কিছু বলে না। তার পরের দিন সুপ্তির সাথে রোহিত দেখা হয় নীরাদের বাড়িতে। সুপ্তি রুহিকে বলল, আপু, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না, মনে করবো না, বলো কি বলবে। তোমার ভাইয়ার ফোন নাম্বারটা আমাকে দেবে? সুপ্তির কথা শুনে রুহি হাসতে হাসতে বলল, কেন, আমার ভাইয়ের ফোন নাম্বার দিয়ে তুমি কি করবে? আসলে উনি তো খুব ভালো রেজাল্ট করেছে, সবাই অভিনন্দন জানাচ্ছে, আমার তো জানানো উচিত, কিন্তু আমি কি করে জানাবো? ভাইয়ার তো দেখাই পাওয়া যাচ্ছে না, তাই ফোন নাম্বারটা দিলে ফোন করে অভিনন্দন জানাতাম। উনি শুধু আমাদের এলাকার নয়, আমাদের জেলার গর্ব। ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি ফোন করলে আমার ভাইয়া খুব খুশি হবে। তারপর রুহি সুপ্তির ফোন নাম্বার দেয়। বাড়িতে এসে সুপ্তি তার ফুপিকে বলল, ফুপি, তোমার ফোনটা দেবে? কেন, আমার ফোন নিয়ে কি করবি তুই? একজনকে ফোন করতাম। কাকে ফোন করবি? অনেক ভাইয়াকে। ভাইয়া খুব ভালো রেজাল্ট করেছে, জেলার মধ্যে প্রথম হয়েছে, সবাই অভিনন্দন জানাচ্ছে, আমাদেরও তো জানানো উচিত। আমি ফোন নাম্বার জানতাম না, আজকে নীলা আপুদের ওখানে গান শিখতে এসেছিল, রুহি আপুর সাথে দেখা হয়েছিল, ওর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছি।
সুপ্তির কথা শুনে জাহানারা বেগম বলল, অনেক বলতে ওই জাভেদ ভাইয়ের সাহেবের ছেলে? হুম। খুব ভালো ছেলে, আমি শুনেছি খুব ভালো রেজাল্ট করেছে। সবাই ওকে অভিনন্দন জানাচ্ছে। যোগ্য বাপের যোগ্য উত্তরসূরি। যার বাপ ভালো তার তো ছেলে ভালো হবেই। তারপর জাহানারা বেগম ঘর থেকে ফোনটা নিয়ে এসে সুপ্তিকে দেয় আর বলে, ফোনে টাকা আছে, চিন্তা নেই, তুই যতক্ষণ পারিস ওর সাথে কথা বলবি। তারপর সুপ্তি জাহানারা বেগমের কাছ থেকে ফোন নিয়ে অনিককে ফোন করে। অনিক তখন তার নতুন ক্লাসে ভর্তি হবে বলে স্যারের সাথে কথা বলছিল। স্যার বাড়িতে এসেছিল তার সঙ্গে দেখা করতে, সে কী নিয়ে পড়বে। অনিকের খুব ইচ্ছা ম্যাথমেটিক্সে অনার্স করার, তারপর নেট পরীক্ষা দেওয়ার। হঠাৎ অনিকের ফোনটা বেজে ওঠে, দেখে অপরিচিত নাম্বার। স্যার আছে বলে সে ফোনটা কেটে দেয়। সুপ্তি বুঝতে পারে না কেন ফোনটা কেটে দিল, তাই সে চুপচাপ ফোনটা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ কথা বলার পর স্যার চলে গেলে অনিক ওই নাম্বার থেকে ফোন করে আর বলে, হ্যালো, কিছুক্ষণ আগে আমার এই নম্বরে কে ফোন করেছিলেন? সুপ্তি ফোনটা রিসিভ করে আর বলে, সরি ভাইয়া, আমি সুপ্তি, ভুল সময়ে ফোন করে ফেলেছিলাম। ঠিক আছে, আমি রাখছি। অনেক সুপ্তির কথা বুঝতে পেরে বলল, বুঝতে পেরেছি, আর সরি বলতে হবে না। ভুল সময়ে ফোন করনি, স্যার আমার রুমে ছিল বলে আমি ফোনটা কেটে দিয়েছিলাম। তারপর কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তোমাকে কংগ্রেচুলেশন, অনেক অনেক অভিনন্দন। তুমি আমাদের জেলার গর্ব। তোমার এই সাফল্যে আমি খুব খুশি। ধন্যবাদ সুপ্তি। আমার মন বলছিল তুমি যেভাবেই হোক আমাকে অভিনন্দন জানাবে, কিন্তু এই কদিন আমি খুব ব্যস্ত ছিলাম, তাই হয়তো তোমার সঙ্গে দেখা হয়নি। আর তুমি যে আমাকে ফোন করবে সেটা আমি ভাবিনি। আমার নাম্বারটা তোমাকে কে দিয়েছে? রুহি আপু দিয়েছে। আসলে তোমাকে সবাই অভিনন্দন জানাচ্ছে, আমারও জানানো উচিত, কিন্তু কিভাবে জানাবো কিছু বুঝতে পারছিলাম না। তাই মনে মনে ঠিক করলাম রুহি আপুর সঙ্গে তো দেখা হয়, আপুর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়েছি। খুব ভালো করেছো। আসলে তোমার ফোন নেই বলে আমি তোমাকে আমার নাম্বার দিইনি। এটা কার ফোন? এটা ফুফির ফোন। উনি কিছু ভাববে না তো? না না, উনি কিছু ভাববেন না। আমি ফুপিকে সমস্ত ঘটনা বলেছি। ফুপি তারপর ফোনটা দিল। ফুপি আপনার প্রশংসা করছিল, বলছিল যোগ্য বাপের যোগ্য উত্তরসূরি। যার বাবা ভালো মানুষ তার ছেলে তো ভালো হবেই। সেটা ঠিক, আমার বাবা সবসময় মানুষের ভালো চাই। এবার তাহলে পড়াশুনো করতে তুমি বাহিরে চলে যাবে? দেখছি কি করা যায়। বাবা তো বলছিল হোস্টেলে পাঠিয়ে দিবে, ওখান থেকে পড়াশোনা করব। দেখবে অনেক ভাইয়া, তুমি অনেক বড় হবে। সুপ্তির কথা শুনে অনেক হাসতে হাসতে বলল, কেন গো, আমি কি এখনো ছোট আছি নাকি? না মানে আমি এই ছোট কথা বলিনি। তুমি পড়াশোনা ভালো তো, তাই বলছিলাম তুমি অনেক বড় অফিসার হবে। তা তো হবেই, কিন্তু তার জন্য তোমাকে তো সবসময় আমার পাশে থাকতে হবে। থাকবে তো আমার পাশে সুপ্তি? অনেকের কথা শুনে সুপ্তির মনে একটা শিহরণ বয়ে গেল। সে বলল, থাকবো অনেক ভাইয়া, সব সময় তোমার পাশে থাকবো। ঠিক আছে, সত্যি এই নাম্বার যদি আমি মাঝে মাঝে ফোন করি তোমাকে, তোমার ফুপি কিছু মনে করবে না তো? তোমাকে ফোন করতে হবে না, তুমি কখন ফাঁকা থাকবে আমাকে একটু বলবে, আমি তোমার সাথে কথা বলে নেব। কারণ ফোন তো আমার কাছে থাকে না, ফুপির কাছেই থাকে। ফুপি অনেক কাস্টমার ফুপিকে ফোন করে, ফুপি হয়তো কিছু ভাবতে পারে। ঠিক আছে, আজকে যে সময় ফোন করেছো সেই সময় ফোন করবে। আমি প্রতি রবিবার রাত 10টার সময় তোমায় ফোন করব। ঠিক আছে, তাই হবে। এখন রাত হয়েছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো, আবারও পরে কথা বলবো। ওকে ভাইয়া। সুপ্তির মুখ থেকে ভাইয়া ডাক শুনে অনেক বিরক্ত হয়, আর সেই সুপ্তিকে বলল, সুপ্তি, এবার যদি তোমার মুখ থেকে ভাইয়া ডাক শুনি না, আমি কিন্তু তোমার মাথায় গাঁটটা মারবো। আমাকে ভাইয়া ডাকবে না। অনেকের কথা বুঝতে না পেরে সুপ্তি বলল, কেন? ভাইয়া ডাকলে কি হবে? তুমি বুঝবে না, এখন ছোট আছো, যখন বড় হবে তখন বুঝতে পারবে। এখন রাখছি, কেমন? আল্লাহ হাফিজ। সিরাজ চৌধুরী দলে ছেলেদের নিয়ে পার্টি অফিসে মিটিং করছে। তার আস্থাভজন ছেলে রহিম সিরাজকে বলল,
স্যার, ওখানে পার্টি অফিস খোলার কি হলো? ওই মা আর মেয়ে দুজন মিলে জাভেদের কাছে আমার নামে কমপ্লেন করেছে। জাভেদ আমাকে বারণ করেছে, যদি আমি কিছু করি তাহলে উপর মহলে জানাতে বাধ্য হবে। সামনে ইলেকশন, সেই জন্য চুপচাপ আছি। জাভেদ ভাইয়াকে এলাকার মানুষ পছন্দ করে। যদি ওর দয়ায় আমি টিকিটটা পেয়ে যাই, কোনোভাবে এলাকার লোকের সমর্থনে জিতে একবার যদি মন্ত্রী হয়ে যাই, তখন এই সিরাজ চৌধুরীকে আর পায় কে? তারপর আমি জাভেদ আহমেদকে কি করি দেখবি, ও সেটা ভাবতেও পারবে না। ওর সমাজ সেবা করা আমি বের করে দেব। এলাকায় মদের দোকান করবো ভাবলাম, সেটাও করতে দিচ্ছে না। শালা ওই সমাজকর্মীর জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তা তো হচ্ছে, তবে এই মুহূর্তে কিছু করা যাবে না। এখন আমাকে মানুষের জন্য কাজ করতে হবে, তা না হলে ভোটের সময় আমি আবার টিকিট পাবো না। ভালো না সাজলে লোক আবার ভিক্ষা দেবে না, তাই আমাকে এখন ভিখারির মতো ঘুরে ঘুরে বেড়াতে হবে। জাহানারা বলে মহিলাটা খাসা আছে সিরাজ ভাই। তোর পছন্দ আছে? হ্যাঁ, রোজ ওর দোকানে যায়। এটা ওটা কেনার অজুহাতে ওকে দেখি, দেখলে লোভ তো লাগবেই। স্বামী নেই, বয়স এই সবে 30-35 বছর হবে। কিছুদিন অপেক্ষা কর, তারপরে ভাগ করে একদিন খাবি। আগে ভোটে জিতে মন্ত্রী হয়ে যায়, তারপর তোদের সব সমস্যা আমি মিটিয়ে দেব। সিরাজ চৌধুরীর কথায় রহিম হাসতে লাগলো। রহিমকে হাসতে দেখে সিরাজ চৌধুরী বলল, আমার আবার এই সব জিনিসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যা করবি দলের ছেলেরা মিলেমিশে করবি। সিরাজ চৌধুরীর কথায় রহিম হাসতে হাসতে বলল, তুমি আবার কবে থেকে সাধু হলে সিরাজ ভাই? এই তো কিছুদিন আগে দিয়া ম্যাডামকে নিয়ে দীঘা ঘুরতে গেলে। রহিমের কথা শুনে সিরাজ চৌধুরী রেগে যায় আর বলে, চুপ কর শালা, যা বলেছিস বলেছিস, আর যেন কোনোদিন এই কথা না শুনি। এখন থেকে আমি সাধু হয়ে গেছি। যতদিন না নির্বাচনে জিতে মন্ত্রী হচ্ছি, ততদিন আমি আর কোনো নারীকে স্পর্শ করব না। সিরাজ চৌধুরীর কথায় তার দলের ছেলেরা সবাই জোরে হেসে উঠল। সিরাজ চৌধুরী ভীষণ চালাক। সে জানে এখন যদি মানুষকে খেপায় তাহলে নির্বাচনে টিকিট পাওয়া যাবে না। আগে থেকে রাজনীতির ময়দানের মাটি শক্ত করতে হবে। এখন থেকে যদি মানুষের ক্ষতি করে তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে। সিরাজ চৌধুরীর বাড়িতে এসে তাকে তার স্ত্রী দৌলা বেগম রান্নাঘরে বিরিয়ানি রান্না করছে আর খুব গন্ধ উঠেছে। স্ত্রীর কাছে গিয়ে বলল, আজকে কি রান্না করেছো? খুব গন্ধ উঠেছে। আজকে তন্ময়ের বন্ধুরা আসবে, ওরা বিরিয়ানি খেতে চেয়েছে, সেই জন্য বিরিয়ানি রান্না করছি। দৌলা বেগমের কথা শুনে সিরাজ রেগে যায় আর বলে, ওই সবাই তো হচ্ছে বন্ধু বান্ধবীদের নিয়ে ফুর্তি করছে, তোমার ছেলেকে মানুষ করতে পারলাম না। তখন সেখানে তন্ময় আসে। বাবার কথা সে শুনতে পায়। তন্ময় বলে, তুমি মানুষ হয়েছো যে তোমার ছেলে মানুষ হবে? আগে তুমি মানুষ হও, তারপর আমাকে কথা শোনাবে। আর কি বললে, বন্ধু বান্ধবীদের নিয়ে ফুর্তি করি? আমি ফুর্তি করি আর তুমি কি করো? তন্ময়ের কথায় সিরাজ চৌধুরী রেগে যায় আর বলে, উল্টো পাল্টা কথা বলবি না, আমি তোর বাবা হই। সিরাজ চৌধুরীর কথায় পাত্তা না দিয়ে তন্ময় বলে, আজকে আমাকে 3000 টাকা দাও। 3000 টাকা? 3000 টাকা নিয়ে কি করবি? আজকে নীলার জন্মদিন, ওকে একটা গিফট দেব। এই তো খুব ভালো কথা। বান্ধবীকে গিফট দিবি, তার আগে নিজে ইনকাম কর। নিজে ইনকাম করে দিবি, দেখবি তোর বান্ধবী আরও বেশি খুশি হবে। বাবার কথায় রেগে যায় তন্ময় আর বলে, বেশি জ্ঞান দেবে না, যা বলছি তাই করো। ঠিক আছে দিচ্ছি, তবে এইবারই শেষ, আর দেবো না। কালকে আমার মিটিং আছে, তুই আমার সাথে যাবি। নির্বাচনের বেশি দিন বাকি নেই, যদি কোনোভাবে টিকিট পেয়ে যাই। তোমার এই পার্টির কাজ আমার মোটেও ভালো লাগে না। ভালো না লাগলেও করতে হবে। আজকে নীলার জন্মদিন। তন্ময় তাদের বাড়িতে এসেছে। তন্ময় নীলাকে একটা টেডি বিয়ার গিফট করে। নীলা খুব খুশি হয়। তার তন্ময়কে জড়িয়ে ধরে বলে, আমি খুব খুশি হয়েছি তুমি আমাকে এটা গিফট দিয়েছো। তাই টাকাটা তুমি নিজেই ইনকাম করে দিয়েছো না, বাবা থেকে নিয়েছো? তুমি তো জানো আমি এখনো সেভাবে কিছু করতে পারিনি, তাই বাবার কাছ থেকেই হাত পাচ্ছি। তাহলে তো আমি তোমার জিনিস নেব না। কেন কেন নেব না? বাবার টাকায় কিনেছি বলে। আমি চাই তুমি যা কিছু দিবে নিজের রোজগার করে দেবে। এখনো তো কলেজ শেষ হলো না, কি কাজ করব আমি? পড়াশোনার সাথে সাথে অনেক কিছু করা যায়, ছাত্রদের পড়াতে পারো তো। ধুর, আমি ভালো ছাত্র নই, আমি আবার ছাত্র
পড়াবো? তবে বাবা বলছিল বাবার সাথে রাজনীতি করতে। কালকে বাবার মিটিং আছে, বাবা আমাকে নিয়ে যাবে। না, তুমি তোমার বাবার মতো রাজনীতি করবে না, আর যদি করো তাহলে আমাকে তোমার ত্যাগ করতে হবে। তোমার কোনটা চাই বলো? নীলার কথা শুনে তন্ময় রেগে যায় আর বলে, তুমি কি বলছো নীলা? তোমাকে ছেড়ে দেব? অসম্ভব, তোমাকে কখনো ছাড়তে পারবো না। তাছাড়া আমার এমনিতেও রাজনীতি ভালো লাগে না। মা বলছিল আমাকে পলিটেকনিকে ভর্তি হতে, সেরকমই কথাবার্তা চলছে, দেখা যাক কি হয়। ওটাই ভালো, ওটাতেই ভবিষ্যৎ আছে। তাহলে তো আমাকে হোস্টেলে গিয়ে থাকতে হবে, তোমাকে আর দেখতে পাবো না। তো তাতে কি হয়েছে? ভালো কিছু পেতে গেলে কিছু তো কষ্ট করতেই হবে। সামান্য কষ্ট করি যদি ভবিষ্যতে ভালো থাকা যায়, এটুকু কষ্ট করো না, সমস্যা কিসের? সিরাজ চৌধুরী চাইছিল তন্ময় তার সাথে রাজনীতি করুক, কিন্তু নীলার জন্য তন্ময় তার বাবার সাথে রাজনীতিতে যোগ দেয় না। তার বাবা তার উপর খুব রেগে যায় আর বলে, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তুই আমার বাড়ি থেকে চলে যাবি। বাবা, তোমাকে আমি কতবার বলবো আমার রাজনীতি করতে ভালো লাগে না, এসব আমার মাথায় ঢোকে না। ভালো না লাগলেও করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সেবা করতে হবে। তুমি কবে আবার কার সেবা করলে? আর কোন মানুষের উপকার করেছো আমি তো দেখিনি। যা করে জাভেদ আঙ্কেল করে, আর তুমি শুধু তার ছায়ায় থেকে প্রশংসা নাও। তন্ময়ের কথা শুনে সিরাজ চৌধুরী রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই বাবাকে অপমান করছিস? আরে এত রাগ করছো কেন? যা সত্যি তাই তো বললাম। জাভেদ আঙ্কেল মানুষের পাশে থাকে, দিন রাত মানুষের ভালো থাকার জন্য চেষ্টা করে, তাই তো এলাকার লোক ওনাকে আল্লাহর প্রতিনিধি বলে জানে। আর তুমি তো শুধু তার ফায়দা লুটছো। আমি তো দেখিনি তুমি কোনো মানুষের উপকার করেছো। এবারে নির্বাচনে টিকিট পাওয়ার জন্য তুমি সেই জাভেদ আঙ্কেলেরই স্বর্ণাপন্ন হয়েছ। যা করছি তোদের ভালোর জন্যই করছি, এখন না বুঝলে তুই পরে বুঝবি। সিরাজ চৌধুরী যেমনই হোক না কেন, তন্ময় তার জাভেদ আঙ্কেলকে খুব ভালোবাসে। এদিকে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। অনেক রুহিকে বলছে, আজকে এক জায়গায় যাব, তুই আমার সাথে যাবি? কোথায় ভাইয়া? আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তোকে নিয়ে আমি একটা অনাথ আশ্রমে যাব, ওখানে ছেলে মেয়েদের উপহার দিব, আর তুই আমার সাথে যাবি। বাবা আমার জন্মদিনে টাকা দিয়েছিল কিছু কেনার জন্য, আমি সেই টাকাটা রেখে দিয়েছি। আমার তো অনেক কিছু আছে, তাই আমার দরকার নেই। অনাথ ছেলে মেয়েদেরকে দিলে ওরা ভালো থাকবে। অনেকের কথা শুনে পাশে বসে থাকা তার মা পরি বেগম বলল, বাহ, খুব ভালো। ছেলেও বাবার মতো এখন থেকেই সমাজ সেবা করছে। পলি বেগমের কথা শুনে জাভেদ আহমেদ বলল, কার ছেলে দেখতে হবে তো। একটা কথা আছে, বাপ কা বেটা সিপেগে ঘোড়া, যদি না হয় কুছ থোড়া থোড়া। বাবার ছেলে সে তো বাবার মতোই হবে। জাভেদ আহমেদের কথা শুনে অনেক, রুহি ও তার মা সকলেই হেসে ওঠে। এদিকে সিরাজ চৌধুরী জাভেদ আহমেদকে বলছে, ভাইয়া যেভাবেই হোক এবারে আমাকে নির্বাচনের টিকিটটা পাইয়ে দিতে হবে। পার্টি তোমার কথা শুনে, প্লিজ ভাইয়া একটা উপকারটা করো। সিরাজ চৌধুরীর কথা শুনে জাভেদ আহমেদ বলল, সিরাজ, তোকে আমি আগেই বলেছি, আগে রাজনীতি করার আগে ভালো করে সমাজ সেবা করতে হবে। মানুষদের পাশে থাকলে মানুষ তোকে ভোট দেবে না। দল সব খবর রাখে, তুই কাজ করলেই এলাকার লোকই তোকে চাইবে। ভাইয়া তুমি যা বলো আমি তো তাই শুনি। তুমি আমায় বলেছিলে আমাদের গ্রামের মিনারা বেগম আর তার মেয়ে জাহানারা বেগম দোকানটা যেন কিছু না করা হয়। আমি তো তোমার কথা শুনে ওখানে কিছু করিনি। সিরাজ চৌধুরীর কথা শুনে জাভেদ আহমেদ বলল, শুধু এটুকু উপকার করলেই হবে না তো, এলাকার মানুষের আরও সমস্যা আছে, সেগুলো মেটাতে হবে। কালকে শুনলাম আমাদের এলাকার হামিদের ছেলে খুবই অসুস্থ, হসপিটালে গিয়েছিল, সেখানে বেড নেই বলে ফিরে এসেছিল। খবরটা তুই জানতিস, তারপরে তুই যাসনি, কিন্তু খবরটা যখন আমার কাছে এলো আমি তো সেখানে গেলাম, ওদের ব্যবস্থা করে দিলাম। এখন চিকিৎসা চলছে, বাচ্চাটা ভালো আছে। আসলে কালকে অনেক রাতে খবরটা পেয়েছিলাম, তারপর আকাশের বৃষ্টি পড়ছিল, তাই তো যেতে পারিনি। এটাই তো আসল সমস্যা, তুই যেটা না বলিস আমি সেটা হ্যাঁ বলি। তাহলে তুই বল, এরপর আমি দলের কাছে কি করে তোর জন্য টিকিটের কথা বলি?
প্লিজ ভাইয়া, তুমি রাগ করো না, তোমাকে ব্যবস্থা করে দিতেই হবে। একবার যদি আমি কোনো পদ পেয়ে যাই, তুমি দেখবে আমি সবসময় মানুষের পাশে থাকবো, কাজ করব। এলাকার মানুষকে অভিযোগ করার সুযোগ দেব না। কিন্তু এখন তো আমার হাতে কোনো ক্ষমতা নেই, তাই তো আমি কিছুই করতে পারছি না। ক্ষমতা দেয় না, ক্ষমতা অর্জন করতে হয়, মানুষের বিশ্বাস অর্জন করতে হয়, আর সেটা কাজের মধ্যেই হয়। তবে তোকে আমি একবার চেষ্টা করব, দেখি কি করা যায়। আমি অবশ্য সিএম এর সাথে কথা বলবো তোর ব্যাপারে। সিরাজ জানে জাভেদ আহমেদের সাথে সিএম এর ভালো সম্পর্ক। জাভেদ আহমেদ তারপরে সিএম নুরুল হাসানের সাথে দেখা করে আর বলে, স্যার, আমার এলাকায় একটা ছেলে আছে, তার নাম সিরাজ চৌধুরী। খুব ভালো ছেলে, আপনাদের পার্টি করে। এলাকার মানুষের সাথে খুব ভালো সম্পর্ক। ও এবারে নির্বাচনে দাঁড়াতে চাইছে। যদি আপনি টিকিট দেন তাহলে খুব ভালো হয়। ও তাহলে মানুষের জন্য আরো বেশি কিছু কাজ করবে। জাভেদ আহমেদের কথা শুনে সিএম নুরুল হাসান বলল, ঠিক আছে, তুমি যখন বলছো আমি টিকিট দেব, তুমি ছেলেটাকে একবার আমার কাছে নিয়ে আসবে। আমি জানি এলাকার লোক তোমাকে ভালোবাসে, তুমি মানুষের জন্য অনেক কাজ করো, আর আমি তোমায় বিশ্বাস করি। আর শুধু তোমার জন্যই ওকে আমি এবার নির্বাচনে টিকিট দেব। তার আগে আমি ওর সাথে একবার কথা বলবো। তুমি সিরাজকে অবশ্যই আমার সাথে দেখা করতে বলবে। তারপর জাভেদ আহমেদ সিরাজকে দেখা করতে বলল। সিরাজ এলে জাভেদ আহমেদ বলল, তোর টিকিট কনফার্ম করে ফেলেছি, এবার নির্বাচনের টিকিট তুই পাবি। তোকে একবার সিএম নুরুল হাসান দেখা করতে বলেছে। জাভেদ আহমেদের কথা শুনে সিরাজ চৌধুরী জাভেদ আহমেদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আর বলল, ভাইয়া, তোমার কথা আমি কখনো ভুলবো না। তুমি যে আমাকে উপকার করলে। ঠিক আছে, আগে কাজ কর, মানুষের পাশে থাক। আমাকে অত ধন্যবাদ দিতে হবে না। আজকে সিরাজ চৌধুরী সিএম নুরুল হাসানের সাথে দেখা করতে এসেছে। সিরাজকে দেখে নুরুল হাসান বলল, তুমি তাহলে সিরাজ চৌধুরী জাভেদ আহমেদ তোমার কথা আমাকে বলেছে। শুনলাম তুমি এলাকায় খুব ভালো কাজ করছো, আর তুমি আমাদের পার্টির একজন সক্রিয় কর্মী। হ্যাঁ স্যার, আমি দীর্ঘদিন আপনাদের দলের সাথে কাজ করি, আর এলাকাটাকে আমি আমার হাতের তালুর মধ্যে চিনি। ওরা 24 ঘন্টা আমাকে কাছে পায়। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না। এলাকায় খুব ভালো কাজ করব। নির্বাচনের টিকিট পায় সিরাজ চৌধুরী। জাভেদ আহমেদ তার হয়ে প্রচার করে এলাকার লোক জাভেদ আহমেদের কথায় সিরাজকে বিপুল ভোটে জয়ী করে। ভোটে জয়ী হয়ে সিরাজ মন্ত্রী হয়। দেখতে দেখতে আরও কিছুদিন হয়ে গেল সিরাজের। প্রতিটা কাজে জাভেদ আহমেদ হস্তক্ষেপ করে, যা সিরাজ চৌধুরী পছন্দ করে না। সিরাজ জাভেদ আহমেদের ওপর খুব রেগে যায়। তার বিশ্বস্ত কর্মী রহিমকে বলল, রহিম, আর হাত দিয়ে বসে থাকলে হবে না, এবার কাজ করতে হবে। ওই শালা জাভেদ প্রতিটা কাজে কৈফিয়ত চাইছে। এইভাবে চললে তো চলবে না। কোন টাকা পাবে, কোন কাজে লাগাবো, সব আমি ওকে বলবো। এ দেখছি আমার সর্বনাশ করে দিবে। ওই শালাকে যেভাবে হোক সরাতে হবে। কিছুদিন ধরে সিরাজের সাথে জাভেদ আহমেদের নানা বিষয় নিয়ে তর্ক চলছে। আজকে জাভেদ এসেছে সিরাজের পার্টি অফিসে সিরাজের সঙ্গে দেখা করতে। জাভেদ আহমেদ সিরাজের উদ্দেশ্যে বলল, সিরাজ, এলাকার লোক বলছিল তুই নাকি ওখানে মদের দোকান করার অনুমতি দিয়েছিস। জাভেদ আহমেদের ওপরে এমনিতে খেপেছিল সিরাজ চৌধুরী জাভেদের কথায় আরো রেগে গেল আর বলল, আমি কোথায় কি করব না করব তার কৈফিয়ত কি আমি তোমায় দেব? আমি একজন মন্ত্রী, আমার সব জায়গায় কাজ করার অধিকার আছে। তার জন্য তোমাকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। কি বলছিস তুই সিরাজ? এলাকায় মদের দোকান খুললে বিষয়টা ভালো দেখাবে না। সামনে স্কুল আছে, ওখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করে। এলাকার লোক আপত্তি করছে, তুই এটা ঠিক কাজ করছিস না। তুই ক্যান্সেল করে দে। অনুমোদন হয়ে গেছে, ক্যান্সেল করা সম্ভব নয়। যারা পড়াশোনা করেন তারা এমনিতেই করবে, আর যারা করার নয় তারা করবে না। সিরাজের কথায় জাভেদ আহমেদ চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে সিরাজ বলল, তোমাকে আমি আগেও বলেছি, আজও বলছি, তুমি আমার বিষয় নাক গলাবে না। তুই আমার জন্য নির্বাচনে টিকিট পেলি, আর তুই আমাকে কথা শোনাচ্ছিস? তুমি এরই যোগ্য। প্রত্যেকটা কাজে কৈফিয়ত চাও কেন? আমি কি তোমার গোলাম? তুমি যাও এখান থেকে, আর কখনো আমার সামনে আসবে না। গেট আউট। সিরাজ চৌধুরীর কথায় জাভেদ আহমেদ দুঃখ পেল আর বলল, তুই এত বড় কথা আমাকে বলতে পারলি? আজকে আমার জন্য তুই মন্ত্রী হলি, আমাকে কথা শোনাচ্ছিস? ঠিক আছে,
আমি সিএম এর সাথে কথা বলবো। সিএম এখন জার্মানিতে আছে, ফিরে আসুক, তারপর তোর ব্যবস্থা করব। তার 2 দিন পর হঠাৎ পলি বেগমের খালাতো ননদ দিয়া আজকে ওদের বাড়িতে এসেছে। পলি বেগম তখন রান্নাঘরে বিরিয়ানি রান্না করছিল। দিয়াকে দেখে পলি বেগম খুব খুশি হন। দিয়া বলে, কেমন আছো ভাবি? অনেকদিন তোমাকে দেখিনি, মন খারাপ করছিল, তাই আজকে হঠাৎ এখানে চলে এলাম। দিয়ার কথা শুনে পলি বেগম বলল, আলহামদুলিল্লাহ দিয়া আপু, ভালো আছি। তারপর তোমার কাজকর্ম কেমন চলছে? ভালো, মনে হচ্ছে বিরিয়ানি রান্না করছো, খুব সুন্দর গন্ধ উঠেছে। দিয়ার কথা শুনে পলি বেগম হাসতে হাসতে বলল, আর বলো না, তোমার ভাইয়া আজকে বিরিয়ানি করতে বলেছে। এই গ্রামে মোল্লাপাড়ার মিনারা বেগম বলে এক বয়স্ক মহিলা আছে, উনি নাকি আমার হাতে বিরিয়ানি খেতে চেয়েছে। তোমার ভাইয়া বলল, তুমি তো বিরিয়ানি ভালো রান্না করতে পারো। ওই মহিলা অনেক দিন থেকে বলছে, কবে না জানি কিছু হয়ে যায়, তার আশাটাই থেকে যাবে, তাই আজ বিরিয়ানি করেছি। ওই মহিলা তোমার ভাইয়াকে ছেলের মতো ভালোবাসে, সন্ধ্যাবেলা যখন যাবে নিয়ে যাবে। সেই রাতে এক ঘটনা ঘটল। মিনারা বেগম বিরিয়ানি খেয়ে মারা গেছে। সেই বিরিয়ানিতে বিষ মিশানো ছিল, আর জাহানারা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জাভেদ আহমেদকে মিনারা বেগম নিজের ছেলের মতো ভালোবাসতেন। কিছু সমস্যা হলে তাকে ফোন করত। জাভেদ আহমেদ মিনারা বেগমকে মায়ের মতো ভালোবাসত, সব পাঠিয়ে দিত, এমনকি ডাক্তারের ওষুধ সব কিনে দিত। জাভেদ আহমেদ মাঝে মাঝে ওদের বাড়িতে আসতো। সেদিন বিকেলে জাভেদ আহমেদ বিরিয়ানি নিয়ে ওদের বাড়িতে এসেছিল, আর সেই বিরিয়ানিতে নাকি বিষ পাওয়া গেছে। আবার অনেকেই বলা বলি করছে জাহানারা বেগমের সাথে জাভেদ আহমেদের অবৈধ সম্পর্ক ছিল। জাহানারা বেগম চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য, সেজন্য জাভেদ আহমেদ তাকে মেরে পাচার করে দিয়েছে। আর মিনারা বেগম সব জেনে যায় বলে তাকে বিরিয়ানির সাথে বিষ খাইয়ে মেরে ফেলেছে। এলাকার অনেকেই জাভেদ আহমেদকে ওদের ঘর থেকে রাতে বের হতে দেখেছে। মিনারা বেগমের ছেলে তামিম মোল্লা আর বৌমা ফারিয়া বেগম সবাইকে বলে তারা দেখেছে। ওরাই থানায় রিপোর্ট করে। পুলিশ আসে জাভেদ আহমেদকে বাড়ি থেকে অ্যারেস্ট করতে। পুলিশ দেখে জাভেদ আহমেদ বলল, কি ব্যাপার, আপনারা আমার বাড়িতে? মোল্লাপাড়ায় এত কিছু ঘটনা ঘটে গেছে জাভেদ আহমেদ জানতো না। সে সকালতেই তার স্কুলে চলে যায়। তারপর বাড়ি আসার পর পুলিশ আসে। জাভেদ আহমেদের কথায় পুলিশ অফিসার আব্বাস বলল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি নাকি এসব ঘটিয়েছেন, তাই আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। পুলিশ অফিসারের কথায় জাভেদ আহমেদ চমকে যায় আর বলে, কী সব উল্টাপাল্টা কথা বলছেন? যা বলছি সব সত্যি বলছি। ওর ছেলে ও ছেলের বৌমা সাক্ষী দিয়েছে, ওরা সব দেখেছে। আপনি এক্ষুনি চলুন আমার সাথে। ওর পাড়ার লোকেরাও ওর উপর রেগে আছে। ওরা এক্ষুনি এসে আপনার বাড়ি ভাঙচুর করবে। জনগণ খেপে গেলে পুলিশ সামলাতে পারবে না। আপনার পরিবারকে বাড়ি থেকে সরিয়ে দিন, আর আপনি চলুন আমাদের সাথে প্লিজ। আপনার পরিবারের নিরাপত্তার কথা ভাবুন। পুলিশ যখন কথাগুলো বলছিল তখন অনেক, রুহি ও পলি বেগম তার সামনে দাঁড়িয়েছিল। সব শুনে পলি বেগমের মাথা ঘুরে পড়ে যেতে নিলেই অনেক তাকে ধরে ফেলে, আর রুহি কান্না করতে থাকে। জাভেদ আহমেদ একবার ছেলে মেয়ে আর সেই অসহায় মুখের দিকে তাকায়, তারপর অনেককে উদ্দেশ্য করে বলল, আমি কিছু করিনি, কেউ আমায় ফাঁসিয়েছে। পরে সত্য একদিন উঠে আসবে। তুই আমার ভালো ছেলে, আশা করি তুই সব বুঝতে পারবি। তোর মা আর বোনকে দেখবি, আর তোরা এখানে থাকবি না, এখান থেকে চলে যাবি। তোকে অনেক বড় হতে হবে বাবা। আর আমার কিছু বলার নেই, এখন আমি আসছি। পুলিশ অফিসার জাভেদ আহমেদকে গ্রেপ্তার করলে অনেক ছুটে আসে আর বলে, স্যার কেন মিথ্যা কথা বলছেন? আমার বাবা কখনো এই কাজ করেনি। আমার বাবা তো একজন স্কুল মাস্টার, সমাজকর্মী, মানুষের উপকার করে। এই জঘন্য কাজ কখনোই আমার বাবা করতে পারে না। অনেকের কথা শুনে পুলিশ অফিসার আব্বাস বলল, যথেষ্ট প্রমাণ আছে, তাই ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে। বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। ওদেরকে আশ্বস্ত করে ওর বাবা জাভেদ আহমেদ বলল, আমি কিছু করিনি, আমি নির্দোষ, তোরা নিশ্চিন্তে থাকতে পারিস। দুই বাচ্চাকে সান্ত্বনা দিয়ে পলি বেগম বলল, তোরা কাঁদিস না, তোর বাবা ভালো মানুষ। আমার স্বামী মানুষের ভালোর জন্য কাজ করে, সে কখনো কারো ক্ষতি করতে পারে না। জাভেদ আহমেদের চাচাতো ভাই শামসুর একজন উকিল, সে কলকাতায় থাকে। জাভেদ আহমেদ অনেক টাকা পয়সা খরচ করে তাকে ল পড়িয়েছে। অনেক তার চাচা শামসুর আহমেদকে ফোন করে। শামসুর আহমেদ ফোন রিসিভ করে অনেক কাঁদতে কাঁদতে বলে, চাচা, বাড়িতে বড় বিপদ হয়ে গেছে, বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে।
অনেকের কথা শুনে শামসুর আহমেদ বলল, কেন, তোর বাবা কি করেছে? তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেল যে? তারপর অনেক তার চাচাকে সংক্ষেপে সমস্ত ঘটনা খুলে বলে। অনেকের কথা শুনে তার চাচা শামসুর আহমেদ বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কান্নাকাটি করিস না, মা আর বোনের খেয়াল রাখিস। দিয়ে আনন্দে ফোন করে সিরাজ চৌধুরীকে আর বলে, এবার ব্যাটাকে এমন শাস্তি দাও যেন সারা জীবন জেলে পচে মরে। সারা জীবন আমাদের জ্বালিয়েছে, ভাগ্যিস তুমি বুদ্ধিটা দিয়েছিলে, তাই তো ঠিক সময়ে খাবারে বিষটা আমি দিতে পেরেছিলাম। আর মেয়েটা কি করে পালিয়ে গেল? পালিয়ে যায়নি, ওকে ভোগ করার জন্য দলের ছেলেদের হাতে তুলে দিয়েছি। শালা শয়তান আমার পিছু লাগে। আমি যতই কাজ করতে চাই ও আমাকে বাধা দেয়। এটা করতে পারবি না, ওটা করতে পারবি না। আমি একটা মন্ত্রী হয়ে নিজের কোনো ইচ্ছা থাকতে পারবে না। জানো, সিরাজ অনেক তার চাচাকে ধরেছে তার বাবার হয়ে কেস লড়ার জন্য, কিন্তু আমি কিছুতেই হতে দেব না। ওই শামসুর এক সময় আমার প্রেমে পাগল ছিল। ওই জাভেদ এই সম্পর্কটাও হতে দেয়নি, তার কারণ শামসুর আমার থেকে বয়সে ছোট ছিল। তারপর আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেয়। কিন্তু আমি জানি শামসুর এখনো আমার প্রতি দুর্বল আছে, তাই যেভাবেই হোক ওকে বারণ করতে হবে। নিজের দাদের মৃত্যুর আর ফুফের নিখোঁজ হওয়ার খবর পেয়ে সুপ্তি ভেঙে পড়ে। সুপ্তির সৎ মা ফারিয়া বেগম সেদিন কারসাজি করে সুপ্তিকে সন্ধ্যা থেকে নিজের কাছে রেখেছিল। তার আগে সিরাজ ওদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিয়েছিল। সুপ্তির রাগ হয় জাভেদ আহমেদের ওপর। সে অনেকদের বাড়িতে গিয়ে অনেকের সাথে দেখা করে আর বলে, আমি তোমার বাবাকে ভালো মানুষ বলে জানতাম, কিন্তু সে যে এইরকম করবে আমি তো ভাবতেও পারিনি। সুপ্তির কথা শুনে অনেক বলল, তুমি কি বলছো সুপ্তি? আমার বাবা তোমার দাদিকে খুন করেনি, তোমার ফুপিকেও মেরে পাচার করেনি। তোমার নানি খুন করেছিল, ওনার শরীরটা ভালো নয় তাই বাবা দেখতে গিয়েছিল। আর তোমার দাদি অনেক দিন আগে বিরিয়ানি খাওয়ার কথা বলেছিল, তাই বাবা ওদের জন্য নিয়ে গিয়েছিল। অনেকের কথা শুনে সুপ্তি রেগে যায় আর বলল, আমি বিশ্বাস করি না। প্রমাণ আছে, আমার বাবা মা দেখেছে, আমার পাড়ার লোক দেখেছে, তারা তো সবাই মিথ্যে কথা বলতে পারে না। তারপর কাঁদতে কাঁদতে সুপ্তি বলল, আল্লাহ কখনো তোমাদের ক্ষমা করবে না, দেখবে এই শাস্তি তোমরা পাবে। এদিকে দিয়া ফোন করে শামসুরকে। সেই কথা মতো শামসুর দিয়ার সাথে দেখা করতে আসে। শামসুরকে দেখে দিয়া তাকে জড়িয়ে ধরে আর বলে, কতদিন পর তোমাকে দেখছি, কি করে পারলে আমাকে ভুলে যেতে? দিয়ার কথা শুনে শামসুর রহমান দিয়াকে জড়িয়ে ধরে আর বলে, কে বলল আমি তোমায় ভুলে গেছি? তুমি তো আমার মনের রানী। বিয়ে করলেও তোমাকে ভুলে থাকা কষ্টকর। তোমাকে আজও ভুলতে পারিনি। জানি তো, আজকে আমাদের বিয়ে হলে আমাদের একটা সুখী পরিবার হতো। শুধু তোমার ভাই আর ভাবির জন্য আমাদের বিয়েটা হতে দিল না। ওরাই তো তোমার বাবা মার মাথা খেলো। ওদের কোনো দোষ নেই, আল্লাহ আমাদের জুটি তৈরি করেনি, তাই হয়তো হয়নি। তুমি কি বলছো শামসুর? কেন শুধু শুধু আল্লাহর দোহাই দিচ্ছ? পৃথিবীতে তুমি কি শুধু আমার থেকে ছোট ছিলে? কত মেয়ে তো বয়সে ছোট ছেলেকে বিয়ে করে তারা সুখী হয়। ওই জাভেদ তোমার বাবা মাকে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলেছে, তাই আমাদের মিলন হলো না। তার পাপের শাস্তি এখন ওরা পাচ্ছে। তার কিছুক্ষণ পর দিয়া শামসুরকে বলল, তুমি এখনো আমায় ভালোবাসো শামসুর? দিয়ার কথা শুনে শামসুর দিয়াকে জড়িয়ে ধরলো আর বলল, সেটা আমায় দেখে বুঝতে পারছো না দিয়া? তুমি একবার বলতেই আমি তোমার সাথে দেখা করতে চলে এলাম। ঠিক আছে, বুঝলাম। যদি ভালোবাসো তাহলে একটা কথা দিতে হবে। কি কথা দিয়া? তুমি যা বলবে আমি সব শুনবো। তুমি তোমার জাভেদ ভাইয়ার হয়ে কেস লড়বে না, আমায় কথা দাও। দিয়ার কথা শুনে শামসুর আহমেদ অবাক হয়ে বলল, তুমি কি বলছো? আমি কেস না লড়লে কে লড়বে? ওই ভাইয়া আমাকে পয়সা খরচ করলেও ল পড়িয়েছে, আর আমি তার সম্মান দেব না? ভাইয়া খুবই ভালো মানুষ, ও কখনোই খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না। তুমি কিছু জানো না, তোমার ভাইয়া খুন করেছে। ও হলো মুখোশধারী শয়তান। মিষ্টি মিষ্টি কথা বললে কি হবে? ওই কাজ করেছে। ওই বিধবা মহিলার কাছে ও প্রতিদিন যেত, ওর সাথে অবৈধ সম্পর্ক ছিল।
আর বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে ওই বুড়িটাকে ওই মেরেছে, মেয়েটাকেও মনে হয় কোথায় পাচার করে দিয়েছে। এসব নানা কথা বলে দিয়া শামসুর আহমেদের ব্রেন ওয়াশ করতে থাকে। শামসুর আহমেদ বলল, ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি কেস লড়ব না। আমি অনেককে বলবো অন্য কাউকে দেখতে। রাতের বেলা পলি বেগম ফোন করে তার দেওরকে আর বলে, তোমার ভাইয়া এখনো জেলে পড়ে আছে, তুমি কিছু ব্যবস্থা করছো না কেন? পলি বেগমের কথা শুনে শামসুর আহমেদ বলল, ভাবি, তুমি অন্য কাউকে উকিল দেখো, এই কেসটা জটিল, আমার দ্বারা হবে না। তুমি কি বলছো শামসুর? হ্যাঁ ভাবি, আমি ঠিক বলছি। ভাইয়া আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমার মনে হয় না আমি ভাইয়াকে ছাড়াতে পারবো। তার জন্য সরি ভাবি। অনেক চেষ্টা করেও টাকা পয়সা খরচ করে জাভেদ আহমেদকে ছাড়াতে পারে না। ওদের প্রপার্টি সব বিক্রি হয়ে যায়। পলি বেগম আর চিন্তা করতে পারে না। সেই রাতেই তার হার্ট অ্যাটাক করে, আর ঘুমের মধ্যে সে না ফেরার দেশে চলে যায়। রুহি তার মায়ের কাছে শুয়েছিল। মামা বলে ডাকা সত্ত্বেও মা সাড়া দিচ্ছে না বলে সে তার ভাইয়াকে ডাকতে যায়। অনেক তখন পাশের রুমে ঘুমিয়েছিল। রুহি ভাইয়ার রুমে গিয়ে দরজা ধাক্কায় আর চিৎকার করে ভাইয়াকে ডাকে আর বলে, ভাইয়া তুই দরজা খোল, মাকে কখন থেকে ডাকছি, মা সাড়া দিচ্ছে না, আমার ভয় করছে। বলে চিৎকারে অনেকের ঘুম ভেঙে যায়। সে ছুটে দরজা খুলে দেয়। তারপর মায়ের রুমে চলে যায়। মায়ের গায়ে হাত দিয়ে দেখে ঠান্ডা আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। অনেক বুঝতে পারে তার মা আর বেঁচে নেই। ভাইয়া কোনো কথা বলছে না দেখে রুহি বলল, ভাইয়া কি হলো, মা কথা বলছে না কেন? অনেক তখন বোনকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলল, মা আর কথা বলবে না বোন, মা আল্লাহর কাছে চলে গেছে। অনেকের এই কথা শুনে রুহি মায়ের বুকের ওপর আছাড় খেয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে। অনেক তাকে শান্ত করতে পারে না। অনেক তাকে বলে, বোন তুই কাঁদিস না, তুই যত কাঁদবি মা তত কষ্ট পাবে। নিজেকে শক্ত কর, দেখছিস না চারিদিকে কত শত্রু। এই সময় দুর্বল হলে চলবে না, শক্ত হতে হবে। অনেকের কথা শুনে রুহি কাঁদতে কাঁদতে বলে, ওই শয়তান ষড়যন্ত্র করে আমাদের সব কিছু শেষ করে দিল, ওকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। ওই শয়তান তোকে শাস্তি দিতে হবে ভাইয়া। তারপর অনেক পাড়ার 2-4 জন যারা জাভেদ আহমেদের শুভাকাঙ্ক্ষী ছিল, যারা বিশ্বাস করে জাভেদ আহমেদ খুন করতে পারে না, এখনও অনেকদের পাশে আছে। তাদেরকে নিয়ে পলি বেগমের কবরের আয়োজন করে অনেক। রুহি খুব ভেঙে পড়েছে। তাকে অনেকটা পাগলের মতোই লাগলো। বোনের এই অবস্থা অনেক সহ্য করতে পারে না। সে ঠিক করে এই বাড়িতে সে থাকবে না। এই বাড়িতে বাবা মার অনেক স্মৃতি আছে। বাবা থেকেও বাবাকে চোখে দেখা যাচ্ছে না, আর মা তো নেই। তাই সে ঠিক করলো বোনকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। তার পরের দিন খুব ভোরে অনেক রুহিকে নিয়ে একটা অনাথ আশ্রমে যায়, যেখানে অনেক মাঝে মাঝে যেত। সেখানকার এক কর্মী দুলারি বেগমের সাথে অনেকের সম্পর্ক খুব ভালো। এত সকালে অনেক আর রুহিকে দেখে দুলারি বেগম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার এত সকালে বোনকে নিয়ে, অনেক কোনো সমস্যা? দুলারি বেগমের কথায় অনেক বলল, আন্টি আপনি কিছু শোনেননি? দেখো অনেক, শুনিনি যে তা নয়, তবে ঠিক বিশ্বাস হয়নি। তোমার বাবা এই ধরনের জঘন্য কাজ কোনোদিনও করতেই পারে না। কেউ তো আছে এর পিছনে। আন্টি, আজকে আপনার কাছে এসেছিলাম একটা সাহায্যের জন্য। কি সাহায্য বলো? পরশু রাতে হঠাৎ করে আমার মা মারা যায়। মায়ের মৃত্যু আমার বোন মেনে নিতে পারছে না। ও অসুস্থ হয়ে পড়ছে। ওই বাড়িতে ও থাকতে চাইছে না। আমি আমার বোনকে নিয়ে কোথায় যাব? সেই জন্য আপনাদের এখানে এসেছি। প্লিজ ম্যাম, আপনি আমার বোনের দায়িত্ব নেবেন কিছুদিনের জন্য, তারপর আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। অনেকের কথা শুনে দুলারি বেগমের চোখে জল চলে এলো। সে রুহিকে নিজের বুকে টেনে নিল আর বলল, এত কষ্ট কেন তোমাদের দুই ভাই বোনের? জানি না আন্টি। সবাই যে বলে যারা ভালো হয় আল্লাহ তাদের সাথে থাকে। তোমার বাবা অত ভালো মানুষ, কত মানুষের উপকার করেছে, আর তোমার মায়ের তো তুলনা হয় না। তাহলে তোমাদের দুই ভাই বোনের এত কষ্ট কেন? তারপর কিছুক্ষণ ভেবে দুলারি বেগম বলল, তুমি চিন্তা করো না অনেক, সত্যের জয় একদিন হবেই। উপরে আল্লাহ আছে, তিনি সব দেখতে পাচ্ছেন। তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ, কিন্তু ওরা সারা জীবন কষ্ট পাবে। আর রুহি, তোমাকে চিন্তা করতে হবে না। ও আমার আর একটা মেয়ে, ওর দায়িত্ব আজ থেকে আমি নিলাম। ওর এখন 14 বছর বয়স, 18 বছর পর্যন্ত ও আমাদের এই আশ্রমে থাকতে পারবে।
ততদিন আশা করি তুমি কিছু করে ফেলবে, তারপর বোনের দায়িত্ব নেবে। দুলালী বেগমের কথা শুনে অনেক বলল, হ্যাঁ ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন। তা অনেক, তুমি কোথায় যাবে? তুমি কি ওই বাড়িতে থাকবে? না আন্টি, ওই বাড়িতে আর ফিরে যাব না। আমার এক বন্ধু আছে, তার এক আত্মীয় কলকাতায় থাকে। আমি ওর সাথে কয়েকবার গিয়েছিলাম। ওখানে শুধু নানু নানি আর থাকে। আমি ভাবছি ওখানেই যাব। ওখান থেকে কিছু কাজ করব আর পড়াশোনাটা কমপ্লিট করব। ওরা আমাকে খুব ভালোবাসে, আশা করি আমাকে ওরা না বলবে না। ঠিক আছে অনেক, তুমি তাই করো। অনেক চলে যেতে চাইলে রুহি তাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে আর বলে, ভাইয়া তুই আমাকে আবার কবে দেখতে আসবি? খুব তাড়াতাড়ি আসবো রে। এই আন্টি তো রইল, উনি তো তোর দায়িত্ব নিচ্ছে। তুই একদম কান্নাকাটি করবি না, ভালোভাবে থাকবি। এখন আমি আসছি। আমি প্রতিদিন তোকে ফোন করব। তুই কিন্তু আমার সাথে কথা বলবি আর মন দিয়ে পড়াশোনা করবি। অনেক চলে যায়। তারপর সে তার বন্ধু রুদ্রকে ফোন করে আর বলে, হ্যালো রুদ্র। হ্যাঁ অনেক, কেমন আছিস? ভালো নেই রে। কেন, কি হয়েছে? তোকে চাচা চাচি কিছু বলেনি? কই না তো, আজ 2 মাস হলো বাবা মা গ্রামের বাড়িতে নেই। চিকিৎসার জন্য দুজনেই চেন্নাই আছে। আর তুই তো জানিস আমি শহরে নানু নানির কাছে আছি, আর এখান থেকে আমি পড়াশোনা করছি। তখন আমি তোকে বলেছিলাম তুই চলে আয়, এখানকার কলেজে ভর্তি হ, কিন্তু তুই বললি না, গ্রামে থেকেই পড়াশোনা করবি আর কাছের কোনো কলেজে থেকে পড়বি। রুদ্রের কথা শুনে অনেক বলল, এবার বোধ হয় আমাকে তোর ওই নানা নানির কাছে যেতে হবে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। অনেকের মুখ থেকে ক্ষতির কথা শুনে রুদ্র বলল, কি হয়েছে অনেক, কিসের ক্ষতি? তারপর অনেক তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে রুদ্র বলল, সে কি রে অনেক, আন্টি মারা গেছে, আঙ্কেল জেলে। আঙ্কেলের মতো মানুষের সাথে কে এত বড় ছলনা করলো? গ্রামের প্রতিটা মানুষই তো আঙ্কেলকে ভালোবাসতো। বিপদ আপদে সবাই তাকে কাছে পেত। আমাদেরই কতবার উপকার করেছে। মা তো এখনও সব সময় তোর বাবার কথা বলে, আর আজকে সেই মানুষকে কেউ এইভাবে ফাঁসিয়ে দিল, আমি তো ভাবতেই পারছি না। তারপর কিছুক্ষণ থেমে রুদ্র বলল, আমার মনে হয় সব ওই সিরাজ চৌধুরীর কাজ। ওই লোকটা মোটেও ভালো না। এখন মন্ত্রী হয়ে ওকে চেনাই যাচ্ছে না, অথচ তোর বাবার হাত ধরে আজকে সে মন্ত্রী হলো, আর সেই পিছন থেকে ছুরি মারলো। আর একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না অনেক, তুই আমার কাছে নিজে বলেছিলি তুই সুপ্তিকে পছন্দ করিস, কিন্তু ওই মেয়েটা তোকে বুঝতে পারলো না, ও তোকে আসামি কাঠগড়ায় দাঁড় করালো। ও তো অনেক ছোট, ও তো এইসব ব্যাপারে কিছু জানে না। ওর বাড়ির লোকেরা যেটা বলেছে সেটাকে ও বিশ্বাস করেছে। আমার মনে হয় আসলে ওই সিরাজ চৌধুরী ওর সৎ মা বাবাকেও টাকা খাইয়েছে। তবে একদিন ওর সব ভুল ভাঙবে। আমি এখন কিছু বলবো না, পরে হলেও ওর ফুপিকে আমাকে খুঁজে বার করতে হবে। জানিস অনেক, আমার মনে হয় ওই শালা সিরাজ চৌধুরী কোথাও লুকিয়ে রেখেছে ওর ফুপিকে। ও তো একটি চরিত্রহীন। ওর আর দলের ক্যাডাররা ওই মহিলার সাথে খারাপ কিছু করেছে। রুদ্রের মুখ থেকে এই কথা শুনে অনেক বলল, আমারও তাই মনে হয়। এখন এই মুহূর্তে ওদের সাথে তুই পারবি না, তোর আরও সময়ের প্রয়োজন। তুই আমার কাছে চলে আয়, আর এখান থেকেই দুজন একসাথে পড়াশোনা করব। আমার নানা নানি খুব ভালো, এখানে তোর কোনো অসুবিধা হবে না। ঠিকানাটা আমার ফোনে পাঠিয়ে দে, আমি কাল সকালের মধ্যে ওখানে চলে যাব। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আমাকে তোর নানিকে বলে কিছু কাজ জোগাড় করে দিবি, আর ওখান থেকে আমি আমার নিজের পড়াশোনাটাও চালিয়ে নিব। তোকে এই সব নিয়ে চিন্তা করতে হবে না, তুই চলে আয়, নানু আছে, সে সব ব্যবস্থা করে দেবে। আমি যে তোর কাছে আছি এই কথাটা আমার এলাকার লোক কেউ যেন না জানে, এমনকি তুই তোর বাবা মাকেও বলবি না।
ঠিক আছে, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। তুই এখানে চলে আয়। বাবা মা তো এখন এখানে আসছে না। তুই পড়াশোনার সাথে সাথে কোনো কাজ দেখে নিবি, তারপর কোথাও রুম ভাড়া করে থাকতেও পারবি। আমারও সেই রকম ইচ্ছা আছে। তার পরের দিন খুব সকালে অনেক রুদ্র নানুর বাড়ি পৌঁছায়। ওটা হাওড়া জেলার শিবপুরে। রুদ্র নানু নানি শুধু এখানে থাকে, আর কেউ নেই। দুটো মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে। রুদ্র অনেককে নিয়ে নানুর কাছে আসে। অনেককে দেখে তার নানু হোসেন আলী বলল, কি ব্যাপার, উনি হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? হোসেন আলীর কথা শুনে অনেক কিছু বলল না, শুধু হাসলো। আর রুদ্র বলল, নানু অনেক খুব সমস্যার মধ্যে আছে, এখন কিছুদিন তোমার বাড়িতে থাকবে, আর তোমাকে পার্ট টাইম কাজ দেখে দিতে হবে। রুদ্র কথা শুনে হোসেন আলী বলল, আমাদের বাড়িতে থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওর কি হয়েছে সেটা তো আমাকে বলতে হবে। তারপর রুদ্র তার নানু হোসেন আলীকে অনেকের ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে হোসেন আলী বলল, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেব। তারপর হোসেন আলী তার এক বন্ধুর ফ্যাক্টরিতে অনেকের জন্য কাজের ব্যবস্থা করে দেয়। দিনে 6 ঘন্টা কাজ করতে হবে, প্যাকিংয়ের কাজ, মাসে 8,000 টাকা বেতন। বেশ কিছুদিন হোসেন আলীর বাড়ি থাকার পর অনেক কলেজের হোস্টেলে চলে যায়, আর সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করে। তারপর হোস্টেল ছেড়ে দিয়ে একটা রুম ভাড়া নেয়, আর ওখান থেকে পরবর্তীকালে চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেয়। কয়েক বছর চেষ্টার পর সে চাকরি পায়। সেখান থেকে প্রমোশন হয়, এখন বড় অফিসার। অনেক যে কী চাকরি করে সেটা কেউ জানে না। সে সিক্রেট রেখেছে, এমনকি সে রুহিকে পর্যন্ত বলেনি। কেটে গেল আরও কয়েকটা বছর। মাঝে মাঝে অনেক রুহির সাথে দেখা করতে যায়। এদিকে রুহি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির চেষ্টা করছে। আজকে সে একটা প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। রুহির পারফর্ম কোম্পানির বস জাহাঙ্গীর খানের খুব পছন্দ হয়, আর সে তাকে সিলেক্ট করে। রুহি এখন দুলারি বেগমের বাড়িতে থাকে। দুলারি বেগম এখন আশ্রমের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে থাকে। দুলারি বেগমের বিবাহিত একটা ছেলের কর্মসূত্রে দুবাই থাকে। বাড়িতে সে রুহিকে নিয়ে থাকে। রাতে থেকে রুহি তার ভাই অনেককে ফোন করলো আর বলল, হ্যালো ভাইয়া, আজকে তোকে একটা গুড নিউজ দিব বলেই ফোন করেছি। এর রাতে কখনো তার বোন ফোন করেনি, তা আবার গুড নিউজ দেবে বলে। তাই অনেক হাসতে হাসতে বলল, তা আমার বোন এত রাতে কি গুড নিউজ দেবে শুনি? তোকে আমি কিছুদিন আগে বলেছিলাম না আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে যাব, সে চাকরিটা আমার হয়ে গেছে। কোম্পানির বস আমাকে ফোন দিয়ে জানিয়েছে আমার পারফরমেন্স তার খুব ভালো হয়েছে। আমি কাল থেকে জয়েন করছি। তাই? এ তো খুব ভালো খবর। তা দুলারি আন্টি জানে? হ্যাঁ আন্টি জানে, মিষ্টি নিয়ে সবাইকে খাওয়ানো হয়ে গিয়েছে। এখন আন্টি ঘুমিয়ে পড়েছে। কদিন ধরে আন্টির শরীরটা ভালো যাচ্ছে না। ঠিক আছে, তোকে অনেক কংগ্রাচুলেশন। এখন তুইও ঘুমিয়ে পড়, রাত হয়েছে। আমি সামনের সপ্তাহে ছুটি পেলে ওখানে যাব। ঠিক আছে ভাইয়া। রুহি জানে তার ভাইয়া চাকরি করে, কিন্তু কি চাকরি করে রুহি সেটা জানে না। অনেক তো চাকরির কথা কারোর সাথে শেয়ার করে না। এদিকে সুপ্তি তার এক মামাতো আপুর শ্বশুরবাড়ি গিয়েছিল। আপুর হঠাৎ করে বিয়ে হয়ে যায়। বিয়ের সময় সুপ্তির কাজ থাকায় যাওয়া হয় না। তারপর আপু অনুরোধ করে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। সেখানে 4 দিন ছিল। বাড়ি ফেরার সময় ট্রেনে ওঠে। হঠাৎ করে এক ভিখারিকে দেখে সুপ্তি চিনতে পারে। সে তার কাছে যায় আর জিজ্ঞাসা করে,